ফ্যাব ফ্রাইডে নাইটের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। ফেমিনিস্ট অ্যালায়েন্স বাংলাদেশ, সংক্ষেপে ফ্যাব, হলো বাংলাদেশের ভেতরে ও বাইরে বসবাসরত প্রগতিশীল ও উপনিবেশবাদী নারীবাদীদের একটি উন্মুক্ত মঞ্চ। আমরা যে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ, তার অন্যতম হলো নারী পুরুষের বিভাজন ভিত্তিক অর্থাৎ বাইনারি পিতৃতন্ত্র, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বর্জনবাদী জাতীয়তাবাদ, সামরিকীকরণ, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিশ্বাস ও মতামতের বিরুদ্ধে বল প্রয়োগ, অসহিষ্ণুতা, সহিংসতা এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পরের বাংলাদেশ নিয়ে কি ভাবছেন নারীবাদীরা, এটা নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম অগস্ট থেকে। ভবিষ্যতের বাংলাদেশকে কেমন করে দেখতে চাই আমরা, নারীবাদের চোখ দিয়ে বৈষম্য বিরোধী ভবিষ্যৎ কেমন হতে পারে, এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নিয়মিত আলাপে বসার আয়োজন করেছি ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ থেকে। আমাদের তৃতীয় পর্বের এই আলোচনায় আলোচক হিসেবে আছেন শ্রুতি সবুর, খুশি কবির এবং জান্নাতুল মাওয়া আইনান। সঞ্চালনায় আছি আমি তৃষা নাস্তারান, আমার সঙ্গে আছে নাফিসা তানজিন এবং লোভা। বক্তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই, এরপর আমার এবং সহ সঞ্চালকদের পরিচয় করিয়ে দিব। শ্রুতি সবুর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কালচারাল ডায়নামিক্সে এমএ ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত, বিশেষ করে শ্রেণী গঠন, আত্মীয়তা, লিঙ্গ ভূমিকা এবং সামাজিক ট্রান্সন্যাশনাল নেটওয়ার্কগুলির মধ্যকার সম্পর্ক। এর বাইরেও নারী আন্দোলন, জাতীয়তাবাদ এবং জনপ্রিয়তাবাদ সম্পর্কে তার বিভিন্ন প্রকাশনা রয়েছে। শিউটি প্রায় 3 দশক ধরে দেশের সবচেয়ে পুরনো বড় মহিলা সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের সক্রিয় একজন সদস্য হিসেবে আছেন। খুশি কবির নিজেরা কবির সমন্বয়ক এবং সাংগাতের উপদেষ্টা। নাগরিক অধিকারের সাথে তার সম্পৃক্ততা শুরু হয় 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার পরপরই, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস ও কাজ করার মধ্য দিয়ে। 1980 সালে তিনি নিজেরা করিতে যোগদান করেন। নিজেরা করি একটি জাতীয় এনজিও, যা তার সাশ্রয়ী পদ্ধতিতে গ্রামীণ দরিদ্রদের শক্তিশালী স্বায়ত্তশাসিত সংগঠন তৈরি করে তাদের অধিকার জোরদার করতে এবং নাগরিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছেন। খুশি কবির নারীবাদী লেন্সের মাধ্যমে নারীর সমতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, পরিবেশগত ন্যায় বিচার, খাদ্যের স্বাধিকার, গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা, অন্তর্ভুক্তি ইত্যাদি প্রচারণা করে থাকেন। তিনি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা এবং নেটওয়ার্কে সক্রিয়ভাবে সার্বজনীনভাবে ন্যায়সঙ্গত ভূমি অধিকার এবং পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ধর্মীয় চরমপন্থা বৃদ্ধি রোধ করতে ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ করতে কাজ করছেন। আমাদের তৃতীয় বক্তা জান্নাতুল মাওয়া, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ইন রিলিজিয়ন বিষয়ক গবেষক এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কর্মী। নিজেকে তিনি মূলত গল্পকথক বলতে পছন্দ করেন। এই গেল আমাদের বক্তারা। আমি তৃষা নাস্তারান, আমি একজন নারীবাদী সংগঠক ও ফোরসাইট কৌশলবিদ। জীবনমুখী ইনক্লুসিভ ভবিষ্যৎ বিনির্মাণের কৌশল তৈরি করা আমার কাজ। আমার পড়ালেখার একটা অংশ বাংলাদেশের বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায়, আরেকটা অংশ কানাডার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক ফোরসাইট অ্যান্ড ইনোভেশনে। 2011 সালে মেয়ে নেটওয়ার্ক নামে একটা সংগঠন শুরু করার মধ্য দিয়ে নারীবাদী হিসেবে আমার যাত্রা শুরু হয়, যেখানে আমি একজন সংগঠক ও সমন্বয়ক হিসেবে আছি। এখন আমার কাজের প্রধান জায়গা জীবনমুখী ইনক্লুসিভ ভবিষ্যৎ, প্রযুক্তিগত অধিকার ও নারীবাদী আন্দোলন। ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশে আমার কাজ সমন্বয় ও সম্পাদনা। নাফিসা তানজিম ফেমিনিস্ট অ্যালায়েন্স বাংলাদেশের আরেকজন সমন্বয়ক। তিনি পেশায় একজন শিক্ষক এবং একই সঙ্গে তিনি একজন সংগঠক। তিনি বর্তমানে আমেরিকায় ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ডিপার্টমেন্টে ওমেন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ পড়াচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পড়ালেখার পাঠ চুকিয়ে উচ্চতর শিক্ষার জন্য প্রথমে কানাডায় এবং পরে আমেরিকায় পাড়ি জমান। তার পিএইচডি এবং পরবর্তী গবেষণার বিষয় হলো কলোনিয়াল ফেমিনিজম, ট্রান্সন্যাশনাল ফেমিনিজম এবং বিশেষত সোশ্যাল মুভমেন্ট। মানুষ কিভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তন করে, এটা নাফিসার ব্যক্তিগত গবেষণার আগ্রহের বিষয়। এছাড়া শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি আমেরিকাতে ইউনাইটেড স্টুডেন্টস এগেইনস্ট ওয়েবসাইটে যুক্ত ছিলেন।
তখন বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সলিডারিটি নিয়ে একটা আন্দোলন হচ্ছিল রানা প্লাজা ধসের পরে। নাফিসা সেখানেও জড়িত ছিলেন। বাংলাদেশ গ্রামীণ শ্রমিক সংহতির সাথে অনেকদিন ধরে তিনি কাজ করছেন। মেই নেটওয়ার্কেও তিনি একজন সংগঠক হিসেবে আছেন এবং যুক্তরাষ্ট্রের শিক্ষক ইউনিয়নের সাথে শিক্ষকদের শ্রম অধিকার নিয়ে কাজ করছেন। সবশেষে আছে আমাদের নুভা। নুভা একজন নারীবাদী সংগঠক এবং উন্নয়ন কর্মী। পড়াশোনা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে প্রায় 1 দশক ধরে নুভা মেই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। তো এই হচ্ছে আমরা। এখন আমরা মূল আলোচনায় যাই। স্বৈরাচার পতনের 2 মাস পূরণ হলো। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে আমরা আমাদের চিন্তার জগতেও নানান ধরনের আলোড়ন গত 2 মাসে দেখেছি। এর মধ্যে নারী হিসাবে, নারীবাদী হিসাবে বারবারই যে প্রশ্ন উঠে আসতে দেখছি, কিন্তু আলোচনা কম হতে দেখছি, তা হলো নতুন দিনের বাংলাদেশে ধর্মীয় অবস্থান এবং ধর্মকে আশ্রয় করে পুরুষের আধিপত্য। শেখ হাসিনার পতনের ঠিক পরপরই আমি টিএসসি দেয়ালে একটা দেয়াল চিত্রে নিয়ে কিছু আলোচনা রেখেছি। ওই সময় দেয়াল চিত্রে লেখা ছিল যে এই হচ্ছে আমার নতুন সেকুলার বাংলাদেশ, এবং এই লেখাটা কিন্তু তখন বেশ অভিনন্দন পাচ্ছিল। অথচ 2-1 দিনের মধ্যে দেখা গেল এই দেয়াল চিত্রে সেকুলার কেটে লেখা হলো ইনক্লুসিভ। এরপর ইনক্লুসিভ শব্দটার অদ্ভুত সব প্রয়োগ আমার চোখে পড়ে। তাই আজকে এই 3জন মানুষকে নিয়ে আলাপ করতে বসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেকুলারিজম, ইনক্লুসিভিটি, পিতৃতন্ত্র এবং নারীবাদের যে অদ্ভুত মিথস্ক্রিয়া এবং সম্ভাবনা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। বরাবরের মতো আজকের আলোচনার আলাপটার আঙ্গিক হবে আড্ডার ছলে। আমি 3টা রাউন্ডে প্রত্যেকের কাছে যাব এবং 3টি প্রশ্ন রাখবো। যদি আপনাদের, যারা এখানে শ্রোতা হিসাবে আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, আপনারা কমেন্টের ঘরে দিয়ে দিতে পারেন বা সরাসরি রুমে যুক্ত হয়ে এখানে মেসেজ হিসেবে দিতে পারেন। আমরা সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন, আমি প্রথম প্রশ্নে সবার আগে যাব খুশি আপার কাছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু নারীবাদ বা নারী অধিকার নিয়ে অনেক কথাই বলি, কিন্তু যেটা সবসময় বলতে ভুলে যাই আমরা অনেকে, যে আসলে নারীবাদ বলতে আমরা কি বুঝি। তো খুশি আপা যেহেতু আমাদের মধ্যে সব থেকে দীর্ঘ সময় নিয়ে নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, আপনার কাছে প্রশ্নটা রাখবো সবার আগে, যে আপা নারীবাদ কি, সেকুলারিজম কি, এই যে আমরা ইন্টারসেকশনাল ফেমিনিজমের কথা বলি বা ইনক্লুসিভিটির কথা বলি, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং এগুলো, এই শব্দগুলোকে কেন্দ্র করে যে রাজনীতি, বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের শব্দ চয়ন হয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকগুলো প্রশ্ন করলাম, কিন্তু আমি আসলে মূল ডেফিনেশনটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, যে নারীবাদ, সেকুলারিজম, ইন্টারসেকশনালিটি, ইনক্লুসিভিটি, এগুলো বলতে আপনি কি বোঝেন, এবং এই শব্দগুলোকে কেন্দ্র করে যে রাজনীতি, এগুলোর রাজনীতির যে উৎস, সেটাকে আপনি কিভাবে দেখেন? খুশি আপা। ধন্যবাদ তৃষা। আর থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ যে আমাকে সবচেয়ে বয়স্ক না বলে সবচেয়ে লম্বা সময় অভিজ্ঞ বলা হয়েছে, এটার জন্য ধন্যবাদ। এটাও একদিকে ইনক্লুসিভিটি তুমি ঢুকাতে চেষ্টা করছো। যাই হোক, আমি, প্রশ্নগুলো অনেক বড়, আমাদের সময় কম, আমরা 3জন আছি, আরো অনেকেই আলোচনা করবে। তো নারীবাদ খুব সহজ ভাষা, মানে সবকিছুই কিন্তু একটা লম্বা, একটা পুরো একটা কোর্স প্রত্যেকটারই। তো নারীবাদ খুব সহজ ভাবে বললে হচ্ছে যে নারী এবং পুরুষের মধ্যে সবকিছুই সমানভাবে দেখা এবং সমান যেন হতে পারে এই অবস্থা সৃষ্টি করা। কারণটা হচ্ছে যে বর্তমান সমাজ ব্যবস্থা কোথাও নারীদেরকে সমান দৃষ্টিতে কোথাও সুযোগও পাচ্ছেন না, বৈষম্য সম্পূর্ণভাবে আছে। আহ এই বিষয় নিয়ে এটা হচ্ছে খুব মোটা দাগে যদি বলি নারীবাদ। তো নারী আর পুরুষের মধ্যে সমতা, নারীর ক্ষমতায়ন, নারী যেন তার নিজের অধিকার, নিজের জীবনের সিদ্ধান্ত, নিজের যা পাওনা সবকিছু যেন পেতে পারে, পাওয়া তার অধিকার আছে এবং পাওয়াটা একটা সংগ্রামের মধ্যে যেন না পায়, এই যে এই বিশ্বাসটাই হচ্ছে নারীবাদ। তার মানে নারীবাদ আমি বুঝতে গেলে আমাকে পিতৃতন্ত্র বুঝতে হবে, কেন পিতৃতন্ত্র যদি না বুঝি, আর পিতৃতন্ত্র খুলে একটা শব্দ না, এটা একটা ধারণা, যেটা হচ্ছে যে আমি কি দৃষ্টিতে দেখি, এটা শুধু পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র, সেটা শুধু পুরুষ সমাজের ব্যাপারে না, এটা হচ্ছে যে সমাজটাকে কিভাবে দেখা, একজন নারীও কিন্তু
নারীবাদী হতে পারে, একটা পুরুষ নারীবাদী হতে পারে যদি সে সম্পূর্ণভাবে নিজের মধ্যে থেকে এই পিতৃতান্ত্রিক যে অবস্থানগুলো আছে সে মুছে ফেলতে পারে, সেও নারীবাদী হতে পারে। একজন নারী কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থা, আমরা যেটা আমাদের বিভিন্ন স্তরে নারীদেরকে দেখছি, বিশেষ করে উপরের স্তরে যারা থাকে, দেশের রাষ্ট্রের প্রধান হোক, সে একটা কোম্পানির প্রধান হোক, একটা ইন্ডাস্ট্রির প্রধান হোক, একটা প্রতিষ্ঠানের প্রধান হোক, সেখানেও কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থা দেখা যেতে পারে। তো তখন সে কিন্তু পুরোপুরি যতই নারীবাদী বলুক, আমার মনে হয় যে সে নারীবাদী না। এখন নারীবাদ হচ্ছে নারীদের অবস্থানকে দেখাতে। একটা জিনিস যেটা আননি এখানে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি শ্রেণীতন্ত্রকে আমি সম্পূর্ণভাবে একসাথে যুক্ত করতে চাই। কেন নারীর মধ্যেও আমাদের, যেটা তুমি যখন ইন্টারসেকশনালিটির কথা বলছো, সেখানে কিন্তু এই বিষয়টা চলে আসে যে সকল নারী কিন্তু এক না, সকল নারী একই সুযোগ সুবিধা পাচ্ছে না, সকল নারী কিন্তু একই ধরনের অবস্থানে নাই। অনেক মানে আমি যে অবস্থানে আছি সে অবস্থান নির্ভর করছে আমি কোন শ্রেণী পেশায় আছি, আমি কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, আমি কি ধরনের নিজে নির্ধারণ করতে পারি কিনা। আমি যদি মজুর হয়ে থাকি, যেরকম দিন মজুর হতে পারি, ক্ষেত মজুর হতে পারি, শ্রমিক হতে পারি, আমি কারোর বাড়িতে কাজ করছি, সে গৃহ শ্রমিক হতে পারি। আমি যদি শ্রমিক হয়ে থাকি তাহলে আমার কর্মক্ষেত্র, কত ঘন্টা কাজ করছি, কি করছি, সেটা নির্ধারণ কে করছে। আমি যদি না করে থাকি তাহলে আমার ক্ষমতার অবস্থা ওরকম নাই। আমি যদি একেবারে যেটাকে বলা হয় যে মাইনরিটাইজেশন, আমি যদি মাইনরিটি মানে একেবারে আমি যদি মাইনরিটাইজড হয়ে থাকি, তার মানে আমি যদি ধর্ম দিক থেকে হতে পারে, আমি এটা জাতিগত ভাবে হতে পারে, ভাষাগত হতে পারে, আমার কর্মক্ষেত্রের দিকে হতে পারে, আমার আমি যে লিঙ্গ, সবাই যে মনে করে শুধু দুটো লিঙ্গ, আমি যদি এটা থেকে একটু ভিন্ন অবস্থা নিজেকে চিন্তা করি, যেভাবেই আমি একটু প্রান্তে চলে যাচ্ছি, তখন কিন্তু আমি একটা প্রান্তে চলে যাচ্ছি যেখানে আমাকে মূল সমাজ গ্রহণ করছে না। তো সেখানে এই গ্রহণ করার জায়গাটা আসলে খুবই প্রয়োজন। তো সেকুলারিজম যদি বলি, সেকুলারিজমটা আর একটা জায়গায় চলে আসছে, যেটা আমি যে একটা, যখন আমি বলছিলাম যে ডিফারেন্ট ইন্টারসেকশনালিটিস কি কিভাবে আসে। ইন্টারসেকশনালিটি মূল বিষয় যেটা হয়তো সত্যি বলবে, এটা হলো ক্রস রোড। একটা ক্রস রোডে আসলে সেখানে আমি কোন ইন্টারসেকশন আছি সেটা নির্ধারণ করা, এবং সেই নির্ধারণের দিকে আমাকে কিভাবে আমি বঞ্চিত হচ্ছি সেটা বোঝা, এবং অন্যরা যাদের সাথে আমরা কাজ করছি তারা কিভাবে বঞ্চিত হচ্ছে, পুরো সমাজ ব্যবস্থাটা বোঝা। আর সেকুলারিজম একটু ভিন্ন। সেকুলারিজম মূলত যেটা বলা হয়, ইংরেজিতে অনেক সময় এটাকে ধর্মনিরপেক্ষতা বলা হয়, কোনো কোনো সময় এটা অসাম্প্রদায়িক, যদিও এটা সঠিক এটা হয় না। তো সেকুলারিজম যেটা হচ্ছে যে আমি কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দিচ্ছি না, ধর্ম এবং রাষ্ট্রের সাথে একটা পার্থক্য আছে, থাকবে। রাষ্ট্র যেন কোনো বিশেষ ধর্ম দ্বারা পরিচালিত না হয়। তার মানে যে মেজরিটেরিয়ানিজম, যেটা যেটা তাদের আধিপত্য থাকে সংখ্যাগরিষ্ঠদের, সে আধিপত্য দিয়ে কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি না। আমি কিন্তু নিয়ে আসছি ধর্ম দিক থেকে, যে এই আধিপত্যটা কি, এই জায়গাটা একটু কঠিন, আমাদের অন্য আলোচকরা নিশ্চয়ই নিয়ে আসবে। যেহেতু আমরা একটা সারা বিশ্বে দেখছি যে যখন ওই সোভিয়েত ইউনিয়নের পতন হলো, আগে তো মূল শত্রু যার বিরুদ্ধে সবাইকে একসাথে হতে হবে, এটা বিশেষ করে ক্যাপিটালিস্ট পশ্চিমা দেশে যে কমিউনিস্ট বা সোশ্যালিস্টকে করা, ধ্বংস করা বা তাদেরকে আখ্যায়িত করা হচ্ছিল। তখন এটার পরে তাদের একটা নতুন শত্রু দরকার, তখন ইসলাম চলে আসলো। বিকজ অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে, ঐতিহাসিকভাবে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ছিল বা ইরান, তাদের একটা শক্তিশালী অবস্থা চলে আসলো। তখন এটা খুব সহজে ইসলামকে নিয়ে আসে।
কিন্তু আমার দেশে এটা একটা টোটালি ভিন্ন প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটগুলো যদি আমি না বুঝি, কোন ক্ষেত্রে কোন জায়গায় কি হচ্ছে, সেখানে কিন্তু সেকুলারিজম পুরোটা ভালো করে বোঝা যাবে না। কেন সেকুলারিজম হলো যে আমি আসলে কোনো বিশেষ, আমি রিয়াক্ট করছি না, যেহেতু একটা ইসলামোফোবিয়া আছে, আমি ওটা রিয়াক্ট করছি না। ইসলামোফোবিয়া আছে দেখে আমি আমার দেশে যারা আমাকে ধর্মের বা ইসলামের নামে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সেটাকে আমি গ্রহণ করছি না। ঠিক আমি যদি ভারতে বসবাস করতাম, আমি ভারতে কিন্তু হিন্দুত্বর আধিপত্যকে আমি এটা অবভিয়াসলি ওইটা আবার সবচেয়ে প্রধান জায়গা থাকবে, সেখানে আমি হয়তো মুসলিমদেরকে আরো বেশি সাপোর্ট দিতাম। আর এখানে যেহেতু মুসলিম মেজরিটি, এখন এই দুর্গাপূজার সময় তো সবাই দেখছে কি হচ্ছে, তো এই সেকুলারিজম খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন এই সেকুলারিজম যদি আমার মনের মধ্যে ভিতরে আমি যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি সবাইকে আমি সবাইকে জায়গা দিচ্ছি, আমি আমার অবস্থান চাপিয়ে দিচ্ছি না। এবং এটা শুধু যেটা, যেহেতু এটা রাষ্ট্রের সাথে জড়িত, কিন্তু শুধু রাষ্ট্রে না, আমার চলাফেরা, আমার চিন্তাধারা, আমার কর্মক্ষেত্রে, আমার সবকিছুতে এই মনোভাবটা ঢোকানোটা এত বেশি দরকার যে বলা মতো না। আমি খালি একটু অল্প দু একটা কথা বলে আমি আহ পরে আরেকজনকে দিয়ে দেওয়ার এটা করবো, যে ইনক্লুসিভিটিও যেটা হচ্ছে যে আমার পছন্দ মতো একটা গ্রুপকে ইনক্লুসিভ বানালাম। ইনক্লুসিভিটি যেটা বলা হচ্ছে সেটা শুধু না, ইনক্লুসিভিটি হচ্ছে যে সবাই অন্তর্ভুক্ত নিশ্চিত করা। এখন আমি দেখছি যে ইনক্লুসিভিটির নামে, অন্তর্ভুক্তি, সবাইকে অন্তর্ভুক্ত করার নামে কিছু কিছুকে নিচ্ছি, কিছু কিছু ব্যক্তিদের বাদ দিচ্ছি। আদিবাসীদের, পাহাড়ের আদিবাসী বা সমতলের আদিবাসীদের বাদ দিচ্ছি, আমি জেন্ডার ডাইভার্স যারা আছে তাদেরকে আমি বাদ দিচ্ছি। তাহলে এটা ইনক্লুসিভিটি হয় না। আমি বলছি এটা সবার জন্য ইনক্লুসিভ সোসাইটি, কিন্তু আমি আসলে ইনক্লুসিভ হতে পারছি না। তো এই যে ভিন্ন ভিন্ন সময় যেটা মূল একটা জায়গায় চলে আসছো, যে নিউ লিবারেল ইকোনমিক পলিসির আধিপত্যের মধ্যে নারীবাদকে কিভাবে আমরা দেখছি সেটা একটুখানি বললাম, কিন্তু তার আগে যেটা ছিল যে আমরা ভিন্ন শব্দ চয়নের উৎস কি, এবং এটা কি, কেউ কেউ মনে করে এটা বাইরে থেকে আসছে বা নিয়ে আসছে। কোনো আইডিয়া এককভাবে একটা জায়গায় খালি উৎপত্তি হচ্ছে সেটা না। আমরা যদি গণতন্ত্র বলি, আমরা যদি আন্দোলন বলি, এটা কেউ বলতে পারবে না এটা ওখান থেকে আসছে বা এখান থেকে আসছে। সারা বিশ্বে মানুষ তাদের নিজেদের অবস্থান বা দাবি তারা তুলে ধরে। এবং যেরকম নারীবাদও পশ্চিমা না, সেরকম আহ সেকুলারিজমও পশ্চিমা না। আমরা যদি ইন্টারসেকশনালিটি বলি সেটা নতুন কনসেপ্ট, কিন্তু বিষয়টা আমরা যদি দেখি আমাদের আমাদের সমাজে আমাদের মধ্যে এটা বিরাজ করছে কিনা, তাহলে এটা পশ্চিমা না। আমরা ইনক্লুসিভিটির কথা যদি বলি, সেটাও যদি দেখি যে আমাদের এখানে কিছু ব্যক্তি আর গোষ্ঠীদেরকে আমরা এক্সক্লুড করে রেখেছি, তাহলে সেটাও কিন্তু তাহলে আমাদের জন্য বাহিরে থেকে আরোপ করা না। মূলত আমার জন্য যেটা প্রযোজ্য সেটা আমি কিভাবে দেখি। এখন সমস্যা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা আমরা পড়া বা বই পড়ে বা পড়ে সেটা আমরা এখানে আরোপ করতে চেষ্টা করছি, মোটেও না। আমার প্রায় সাড়ে 4 দশকের বেশি গ্রামে কাজ করার অভিজ্ঞতায় আমি মনে করি না যে কোনো একটা কনসেপ্ট এখানে যেগুলো আসছে সেটা উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বা বাহিরে থেকে আসছে, বা মানুষ এটা গ্রহণ করছে না, নারী গ্রহণ করছে না, প্রান্তিক জনগোষ্ঠী এটা গ্রহণ করছে না। আমি এখানেই থামি, তৃষা, তারপরে বেশি ধন্যবাদ খুশি আপা, আপনি অনেক কঠিন কঠিন শব্দ খুব সহজ ভাবে বললেন। আলোচনার এর থেকে ভালো শুরু মনে হয় হতে পারতো না। যেহেতু আমরা একটা হেটেরোনর্মেটিভ সমাজে বাস করি, এখানে জেন্ডার বলতে শুধু নারী পুরুষই বোঝা হয়। তো সেটার প্রেক্ষাপটে নারীবাদ আসলে কি, ওই যে অধিকার আর মর্যাদার যে সমতা সেই জায়গা থেকে, এবং এই যে সেকুলারিজমকে কেন্দ্র করে যে একটা নেতিবাচক মনোভাব, সেকুলারিজম মানেই হচ্ছে খারাপ এবং এটাকে নাকচ করতে হবে এমন একটা ন্যারেটিভ আমরা দেখি।
আপনার কথা থেকে জানলাম যে না, এটা আসলে আবশ্যক একটা জিনিস, এটা আসলে আমাদের প্রয়োজন। যে এই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, সব মানুষের অধিকারের কথা বলছি, সেখানে খুব প্রাসঙ্গিক সেকুলারিজমের প্রসঙ্গটা। এবং সেই সঙ্গে এই যে ধর্মভিত্তিক প্রান্তিকতা বলি বা লিঙ্গ ভিত্তিক প্রান্তিকতা বলি, আর আপনি যেটা বলেন শ্রেণী ভিত্তিক, এই কারণেই তো ইন্টারসেকশনালিটির কথাটা আসছে, যে মানুষের কত ধরনের আইডেন্টিটির কারণে সে প্রান্তিক হতে পারে। সেগুলোকে বিবেচনায় না নিয়ে আমরা ইনক্লুসিভিটির কথা কিভাবে বলবো? এই যে এখন ইনক্লুসিভিটির কথা অনেকে বলছে, তারা আসলে কাকে ইনক্লুড করছে? কত মানুষ বাদ পড়ে যাচ্ছে, আমরা কি তাদের কথা ভাবছি? তো এখন আমি শ্রুতির কাছে যাব। আপনার কাছে আমি বলবো যে এই তুষাপা যা বললেন, এটা রেশ ধরে আপনি যদি আরেকটুখানি এলাবোরেট করেন, বিশেষ করে জেন্ডার ডাইভার্সিটির জায়গা থেকে, কিংবা এই যে ইনক্লুসিভিটি যে প্রশ্নটা বললাম, যে কাকে আসলে ইনক্লুড করা হচ্ছে, কাকে এক্সক্লুড করা হচ্ছে, তো এই জায়গায় আপনি সেকুলারিজমকে কিভাবে দেখছেন, ফেমিনিজমকে কিভাবে দেখছেন, শ্রুতি আপনার কাছে যে। আম, আমরা তো এখনো খুশির প্রসঙ্গেই বলছি, তো সেভাবেই ইয়ে করি। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে খুশি খুব সুন্দর করে, খুব সহজ ভাষায় এই জিনিসটা ব্যাখ্যা করেছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, আমি রাজনৈতিক আলাপে একটু পরে যাই, কিন্তু আজকালকার আমরা যে ইনক্লুসিভিটির গল্প শুনছি, এবং যে একটা ওয়েস্ট থেকে আনা আমদানি করা ইসলামোফোবিয়া, কারণ একটা মেজরিটেরিয়ান দেশে ইসলামোফোবিয়া আছে, বা ইসলামোফোবিয়ার কারণে আসলে একটা শ্রেণীর মানুষ এক একভাবে আচরণ করে। আমার মনে হয় যে এইটা আসলে ওয়েস্ট থেকে আমদানি করা, মানে সেটার একটা নিজস্ব রূপ দাঁড়াচ্ছে। আমরা সেটাও দেখছি যে ইসলামোফোবিয়া বলতে কি বুঝছি, সেটাও কিন্তু আসলে আহ জনপরিসরে সেটা বিভিন্ন পক্ষের লোকজন আসলে সেটাকে বিস্তারিত বলছেন। ফলে ওয়েস্টের জন্য যেটা ইসলামোফোবিয়া, বা ওয়েস্টের জন্য যে সেকুলারিজম, আমার দেশের সেকুলারিজম এবং আমার আমার দেশের ইসলামোফোবিয়া, দুটো কিন্তু খুব ভিন্ন জিনিস। এবং এবং আমার কাছে মনে হয় যে আমরা যেমন দুটো জিনিস ছাড়া থাকতে পারি না, সমাজ সংগঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিন্তু স্টেটের বাইরে থাকতে পারি না। একজন সিটিজেন হিসেবে আমি স্টেটের বাইরে থাকতে পারি না। এখন আমি যদি সিটিজেন হিসেবে এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্রের কথা ভাবি, তাহলে এখানে আমার দেশের প্রতিটা মানুষ, সে সে যেই শ্রেণীরই হোক, যেই জাতেরই হোক, যেই যেই আহ সে আদিবাসী হোক, সমতল বা পাহাড়ের যেই হোক না কেন, জেন্ডার ডাইভার্স গ্রুপ হোক না কেন, সকল সিটিজেন, সকল সমমর্যাদা তারা পেতে, মানে আমার রাষ্ট্র তাকে দিতে, মানে নিশ্চিত করাটা মানে অবশ্যম্ভাবী। মানে এটার এক্ষেত্রে কিন্তু কোনো আলোচনার সুযোগ নাই যে আমার সকল, কারণ আমি কনস্টিটিউশনালি, এখন আপনি কনস্টিটিউশন পরিবর্তনের কথা উঠছে, সেখানে গিয়েও আমি দেখছি যে সেখানে আসলে মানে অধিকাংশ পুরুষালী একটা কমিটি, এবং সেখানে নারীর ইরেজার, এই কথাগুলো আমি আবার পরবর্তীতে আমার প্রশ্ন যখন ইয়ে করছি তখন আলোচনা করবো। কিন্তু আমার আমার কাছে যেটা মনে হয় যে এই যে একটা জিনিস আমার মনে হয় যে আমদানি আর রপ্তানি যাই বলি না কেন, প্রতিটা ধারণা, প্রতিটা, সেটা আমি জেন্ডার বলি, সেটা আমি মুভমেন্ট বলি, সেটা আমি সেকুলারিজম বলি, একটা নিজস্ব একটা ভাষা তৈরি হয় একটা একটা দেশে গিয়ে, একটা সময়ে গিয়ে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে। কিন্তু এখন যে দায় এবং দরদের সমাজ আসলে নতুন প্রজন্ম তৈরি করার কথা ভাবছে, সেই দায় এবং দরদের দরদটা আমি দেখতে পাচ্ছি না। এবং ফলে সেখানে আমার দেখা যাচ্ছে যে সেখানে বারবার খুশি যেটা বলছি, এবং আমরা খুব শঙ্কিত, কারণ নারীবাদী হিসেবে বা একজন নৃবিজ্ঞানী হিসেবে বা মানুষ হিসেবে আমি কিন্তু সেই দরদটা সকল সিটিজেনের প্রতি সমান দরদ দেখতে পাচ্ছি না। এটা আমার জন্য শঙ্কা। এবং সেখানে কি ধরনের নতুন রাজনীতি আসতে যাচ্ছে সামনে, সেটা নিয়ে আমি আবার পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ বরাবর, আমি সেকুলার শব্দটা খুব ওয়েস্ট সেন্ট্রিক, এবং ওইটা আমি আমি আসলে আমার ভাষায় সেকুলারিজম এবং রিলিজন আমি আলাদা করে দেখি না, আমি একটা কন্টিনিউয়ামের মধ্যে দেখি, একটা পয়সার মুদ্রার দুই পিঠ। হ্যাঁ, সেখানে সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, এক এক ধরনের বিশ্বাসের এক একটা জায়গা আছে। কিন্তু আমার রাষ্ট্রে আমি যখন দেখি, তখন আমি যে রাষ্ট্রে বড় হয়েছি, আহ এবং এটা কোনো কাল্পনিক কল্প বাস্তবতার গল্প না, আমি যে রাষ্ট্রে বড় হয়েছি সেখানে আসলে প্লুরালিজম আমি দেখে অভ্যস্ত, যেখানে আসলে অনেক রকম
ধর্মের, বর্ণের, শ্রেণীর মানুষজন তাদের বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা রাষ্ট্র গঠনের একটা প্রচেষ্টা আমি দেখেছি। এবং সেখানে আমাদের পট পরিবর্তন হয়েছে, আমাদের স্বৈরশাসক এসেছে, তারপরে একটা গণতান্ত্রিক আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক একটা সমাজ তৈরির একটা চেষ্টা ছিল, এবং সেখানে দেখেছি যে গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, সেটার পতন হয়েছে, আবার তার তার প্রেক্ষিতে নতুন ধরনের সরকার এবং নতুন ধরনের ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। ফলে রাজনৈতিকভাবে বাংলাদেশ প্রতি 25 বছরে আমার কাছে মনে হয়েছে যে একটা টলমল অবস্থার মধ্যে দিয়ে গেছি। সেটা আশাবাদ বা নিরাশা দুটোই আছে, দুই দুই দিকের যুদ্ধটাও নানা রকম আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা রাষ্ট্র ছাড়াও থাকতে পারবো না, বা একটা দেশ আসলে ধর্ম বা এই ইন্টারসেকশনের বাইরে আমরা কেউই অবস্থান করি না। আমাদের নানা পরিচয়, নানা নানা ধরনের আকাঙ্ক্ষা নিয়েই একটা রাষ্ট্র তৈরি। এবং রাষ্ট্র যখন আমি বলছি, তখন আমার কাছে মনে হয় এটা হচ্ছে খুব জরুরি ইয়ে করা, যে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা সকল নাগরিকের প্রতিফলনটাই আসলে কাম্য। ফলে আমি এখানেই থামি, আর পরবর্তীতে এরপরে ইরেজার প্রশ্ন যখন আসবে তখন সেটা একটু লম্বা আলোচনা করা যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ শ্রুতি, এখানে আরেকটুখানি ব্যাখ্যা করার জন্য। এরপর যদি আমি আইনানের কাছে যাই, বিশেষ করে যেহেতু আইনানের পড়ালেখাই হচ্ছে নারী এবং ধর্মকে কেন্দ্র করে, তো ওই জায়গায় আমি একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে আমরা যেহেতু নারীবাদ, সেকুলারিজম, ইন্টারসেক্সুয়ালিটি নিয়ে কথা বলছি, আপনার কাছে নারীবাদ কি এবং সেকুলারিজম বলতে আপনি কি বুঝেন? কারণ কি, আমাদের আগের বক্তব্যের কথাও কিন্তু আমরা এটা হিন্ট অনেকটা পাচ্ছি যে বাংলাদেশের মানুষের, কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের অনেক মানুষই মনে করে যে সেকুলারিজম মানে হলো যে একবার সেকুলারিজমকে প্রমোট করা হলে তার মানে তারা আর ধর্ম পালন করতে পারবে না। এটা মনে হয় ধর্মের বিরুদ্ধে। তো যে কারণে এই শব্দটাকে সরিয়ে দিতে হবে, বা এই শব্দকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি দাঁড় করাতে হবে। আর তার জন্য আমরা জানি, এটা আপনার কাছে থেকে আমি জানতে চাইবো যে এই জায়গায় আসলে নারীর ভূমিকাটা আপনি কিভাবে দেখেন। তো মূলত প্রথম প্রশ্নটা আমাদের সেই সংজ্ঞাকে কেন্দ্র করে, যে নারীবাদ বলতে আমরা কি বুঝছি, সেকুলারিজম বলতে আমরা কি বুঝছি, এবং এটা নিয়ে আপনি কিভাবে ভাবছেন, আইনা? অনেক ধন্যবাদ তৃষিয়া। আর খুব সুন্দর আলোচনা হচ্ছে। তো আমি যেহেতু নিজেকে সবসময় স্টোরি টেলার, গল্প কথক বলে পরিচয় দেই, দিতে মজা পাই, আমি গল্প বলতে পছন্দ করি। এবং 60s 70s এর যে আমেরিকান নারীবাদীদের একটা বিখ্যাত যে পার্সোনাল ইজ পলিটিক্যাল, এটা আমি মানে খুবই বিশ্বাস করি আর কি। তো আমি আমার একদম 6-7 বছর বয়সের একটা গল্প দিয়ে বলি যে নারীবাদ আমার কাছে কিভাবে আসছিল। আমি পুতুল খেলছিলাম। আহ আহ, সুন্দর আমি মেয়ে বউ পক্ষ, মেয়ে পক্ষ, আর আমার বন্ধু ছেলে পক্ষ, বান্ধবী যার সাথে খেলছিলাম। তারপর বিয়ে টিয়ে হইলো। আমরা আমাদের বড়দের থেকে একটু কিছু টাকা পয়সা গিফটও পাইলাম, মেয়ে বিয়ে দিচ্ছি। তারপরে বিয়ে শেষে দেখা গেল আমার বন্ধু বলতেছে যে এই গিফট গুলা, এই টাকাগুলা সবই তার। আমার পুতুলও নিয়ে যাচ্ছে সে, কারণ আমার তো মেয়ে। আর সে আমার গিফট গুলাও নিয়ে যাচ্ছে। বুঝছে তো, এটা তো সব আমার। তখন মানে আমি তো খুশি হয়ে মেয়ে পক্ষ হয়েছিলাম, কারণ আমার মেয়ে পছন্দ, আমি মেয়েটাকে সুন্দর করে সাজাইছি। আমি তো এইটা খেয়াল করি নাই যে আমার মেয়েও নিয়ে যাবে, টাকা পয়সাও নিয়ে যাবে। তাহলে তো এই খেলা আমি খেলবো না। আমি মাঝপথ থেকে আমার মেয়ে নিয়ে, আমার টাকা নিয়ে আমি চলে আসছি। তখন আমি জানি না যে আমি নারীবাদী। তখন আমি জানতাম না। যেটা 20 বছর মানে আরো অনেক পরে আমি এই টার্মটার সাথে পরিচিত হয়েছি। তো টার্মের কাছে আমি নিজেকে আটকাইতে চাই না আর কি। এই জন্য টার্মের চাইতেও এটা অনেক বড় কিছু। কারণ যখনই বলে ফেমিনিজম, তখন বলে যে ও এটা তো ওয়েস্ট থেকে আসছে। কিন্তু ওয়েস্টেও কিন্তু একটা পর্যায়ে ফেমিনিস্টরা বুঝতে পারলো যে এটা খুব বেশি মাত্রায় হোয়াইট ফেমিনিস্টদের কথা বলা হয়ে যাচ্ছে, যেখানে কালো নারীবাদীরা এছাড়া অন্যান্য নারীবাদীরা তাদের ভাষা, তাদের যে সমস্যা তারা নোটিফাই করতে পারতেছেন। তো এই জায়গাটায় কিন্তু ইন্টারসেকশনালিটি কথাগুলো চলে আসে। এবং এখন যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল
যেখানে আমরা সবাইকে ইনক্লুসিভ, যেটা আমরা সবার জায়গাটা কিভাবে আমরা একে অপরকে বুঝতে পেরে একসাথে জায়গা করে নিব, এইটা একটা। তো আমার কাছে নারীবাদ হচ্ছে এরকমই। আম, এখন আমার তো পাশ্চাত্য থেকে নারীবাদ শেখার দরকার নাই। হ্যাঁ, পাশ্চাত্য আমাকে কিছু টার্ম শিখেছে, আমার আইডিয়া গুলাকে উম, আরো বেশি ধারালো করতে সাহায্য করছে, এছাড়া আর কিছু না। পাশ্চাত্যের সাথে আমার অনেক বিরোধও হয়। হ্যাঁ। আম, এরপরে আসলো যে আহ, আমি মনে করি না যে সেকুলারিজম, সেকুলারিজম নিয়ে সেকুলারিজম, সেকুলারিজম কথাটাও আমি আম, আমার কাছে, আমার সেকুলার গুরু হচ্ছে লালন ফকির। তো উনি কি সেকুলারিজম কথাটা জানতেন? জানতেন না তো। উনি কিন্তু উনার মতো সেকুলার আর কে হইতে পারে? আমি আমার মাটি থেকেই এই আইডিয়া গুলা নিই। এখন কথা হচ্ছে, আমরা যখন মনে করি যে আমাকে আমার ওই সেকুলারিজম আইডিওলজিটা না থাকলে আমি নারীবাদ করতে পারবো না, এটা ভুল। কারণ আমরা দেখছি যে পাকিস্তানে কিন্তু বিশাল নারীবাদীদের, কিন্তু আমি তো মনে করি বাংলাদেশি নারীবাদীরা এই জায়গায় আহ, অনেক বেশি মানুষের কাছে যাইতে পারে না। পাকিস্তানে 8ই মার্চ নারী দিবসে যে আওরা মার্চ হয়, সেটা তো বিশাল একটা ইয়ে। তারপরে আফগানিস্তানে নারীরা যে নানকার আজাদি করছে, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশি নারীবাদীদের এখনই বেস্ট সময় আসলে বিপ্লব বিপ্লব করা। আম, আমাদের একটা সেকুলার গভর্নমেন্ট হবে, দেন আমরা তার আম, ছায়ায় থেকে নারীবাদ করব, এই আশা বাদ দিয়ে, এই আশাটা বাদ দিয়ে আমরা বরং এইবারে বিপ্লব করার চিন্তা করি। আহ, এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ট্রান্সন্যাশনাল ফেমিনিজমের আইডিয়াটাও এবারে জোরদার করা উচিত। আমাদের পাকিস্তানি, আমি দেখেছি যে আমরা কি পাকিস্তানি আফগানিস্তানি নারীবাদীদের সাথে কানেক্টিভিটি করতে পেরেছি? কিন্তু আমার কাছে তো মনে হয় এটা দরকার ছিল, কারণ যেহেতু তারাও বিশাল মুসলিম ডমিনেটেড একটা কান্ট্রি, আমার মনে হয় তারাও কিন্তু একই ধরনের অনেক সমস্যা একই টাইপের। তাহলে আমরা যদি তাদের সাথে কানেক্ট করতে পারতাম, তাহলে আমাদের বিপ্লবটা আরো স্ট্রং হতো। আমি তো পাকিস্তানের নারীবাদীরা তো, আমি তো দেখছি যে ওরা এমন একজন নারীবাদীর মৃত্যুর পরে মেয়েরা ছেলেরা একসাথে জানাজা পড়ছে, মেয়েরা সামনের কাতারে। বাংলাদেশে কি এটা চিন্তা করা যায়? কেন? কারণ আমরা ইন্টারসেকশনালিটি করতে পারি নাই। কোনো না কোনো ভাবে আমরা কনজারভেটিভ, যারা রক্ষণশীল পরিবারের মেয়েদেরকে আমরা আমাদের মধ্যে ইনক্লুড করতে পারি নাই। আমি শেষ করে দিব লাস্টের আরেকটা গল্প দিয়ে, গল্প বলতে চাই। সেটাও আমার আরো পরে, যখন আমি আরো অনেক বড় হই, একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম। তো আমি কিন্তু খুবই, যে পরিবার থেকে এসেছি রক্ষণশীল পরিবার, আমরা বোরকা পরতাম। তো আমাদের বাসায় একটা পার্টি ছিল। তো স্বাভাবিক আব্বুর সহকর্মীরা তাদের এসেছেন, তারা অনেক জাগ্রত ওক পরিবার থেকেও অনেকে আছেন, তো আমরাও আছি। তারা বসে আমাদের সামনেই বলছে বোরকা পরা মেয়েরাই আসলে আহ, সব, মানে ওরা কিন্তু বোরকা পরে ভেতরে লুকায় লুকায় প্রেম করার জন্য, এই করার জন্য, মানে যা বলে আর কি তাদের যে ধারণা থেকে। তো আমরা তো তখন চুপ, লজ্জা পাচ্ছি। কারণ তার মানে কি, আমরা তো একদিক থেকে আমরা নিজেদের মধ্যেও অনেক ধরনের ডায়ালগ করছি, ধীরে ধীরে আহ, বের হয়ে আসার চেষ্টা করছি। আবার আমাদের যে যারা জাগ্রত বলে আমরা জানি, তারাও কিন্তু আমাদেরকে কিন্তু সেই স্পেসটা দিচ্ছেন না। তারা শুরুতেই আমাদেরকে, এরা তো ওই ফ্যামিলির, এরা তো বোরকা পরে, মানে এরা তো মেহ টাইপের একটা অবস্থা। তো আমরা কিন্তু কোথাও জায়গা পাই নাই, না এদিকে না ওইদিকে। এইখানেই আসে ইন্টারসেকশনালিটি। তো এটা বলেই আমি এই পার্টটা থ্যাংক শেষ ইউ করি। আইমান। আমি এই পয়েন্ট ধরেই বলি, খুবই ইন্টারেস্টিং কিছু পয়েন্ট উঠে আসলো আপনার উত্তর থেকে, যে নারীর জায়গা আসলে কোথায়।
আমি বোরখা পরি বা না পরি, আসলে আমার গ্রহণযোগ্যতাটা কোথায়? আর তার আগে আপনি যেটা বললেন যে একটা একটা সেকুলার স্টেট এসে নারীবাদ প্রতিষ্ঠা করবে, আমরা সেই অপেক্ষায় থাকবো কিনা, এই প্রত্যাশা আমার মনে হয় না আদৌ আসলে কেউ করে। কারণ রাষ্ট্র সেকুলার হোক কিংবা ধর্মভিত্তিক হোক, আসলে কি নারী ইনক্লুডেড হচ্ছে কিনা, এটা কিন্তু আজকে আমাদের দ্বিতীয় প্রশ্নের বিষয় আসলে। এটা নিয়ে আমি সবার আগে শ্রুতির কাছেই যাব। কারণ যে ব্যাপারটা আমাকে খুবই অবাক করে, আমি বিভিন্ন জায়গায় এই আলাপটা করে থাকি যে দীর্ঘ একটা সময় ধরে বাংলাদেশ কিন্তু লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থানে আছে বা ছিল একটা দীর্ঘ সময় ধরে। এবং এটা নিয়ে অনেকেই গর্ব করে আসছে যে বাংলাদেশ এত ভালো করছে জেন্ডার ইকুয়ালিটিতে। তো কারণও আছে, জেন্ডার ইকুয়ালিটির বা লিঙ্গ বৈষম্য দূর করার যে মার্কার গুলো, যে পরিমাপ গুলো, যেমন নারী শিক্ষা, নারী স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি, এগুলোতে কিন্তু বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতি যথেষ্ট হয়েছে বিগত কয়েক দশকে। কিন্তু নারীবাদের দৃষ্টিকোণ থেকে আসলে যে সিস্টেমিক পরিবর্তন, সামগ্রিক যে পরিবর্তন, সেটা কি আদৌ এসেছে কিনা, এই প্রশ্নের কারণ হলো যে নারীকে এবং নারীর সাফল্যকে কিন্তু আমরা বরাবরই টোকেন হিসেবে ব্যবহার হতে দেখেছি। এমনকি বাংলাদেশে অতীতে যে দুজন নারী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদেরকেও কিন্তু আমরা টোকেন হিসেবেই ব্যবহার করতে দেখেছি। কারণ ওনারা আসলে কতটুকু নারীদেরকে প্রতিনিধিত্ব করেছেন আর কতখানি তারা পিতৃতান্ত্রিক যে পরিবারতন্ত্র, সেটার ধারক ও বাহক হিসেবে কাজ করেছেন, এটাকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে। কখনো আমরা করতে পেরেছি, কখনো হয়তো বা করতে পারিনি। তো এখন যখন ওই অতীতের অপ্রাপ্তি গুলো নিয়ে পিছনে ফেলে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে চেষ্টা করছি, সেখানে কিন্তু আমরা দেখছি 5ই অগস্টে শেখ হাসিনা যখন তার পতন হলো, পদত্যাগের পরে আম, আমরা আস্তে আস্তে দেখছি, আমরা বোধহয় বোঝাচ্ছি যে আমার চেনা জানা যারা নারীবাদী, যে আলাপগুলো আমি দেখেছি, যে আমরা দেখছি দৃশ্যপট থেকে নারীদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এক ধরনের নারী বিদ্বেষী আবহকে যেন প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে আমরা অনুভব করছি। এবং শুধু নারী না, বিভিন্ন আইডেন্টিটির কারণে যারা প্রান্তিক, তাদের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ানোর প্রবণতা আমরা খেয়াল করছি। তো এক অর্থে আমি বলবো যে আমি দেখি সর্বত্র পেট্রিয়ার্কির এক ধরনের উদযাপন, যেখানে বাঙালি হেটেরোসেক্সুয়াল সচ্ছল মুসলিম পুরুষেরা সর্বত্র দরজা বন্ধ করে বসে সিদ্ধান্ত নিচ্ছেন নারীদেরকে বাদ দিয়ে। এই যে নতুন যে গঠিত হলো সংবিধান কমিশন এবং আরো বিভিন্ন কমিশন, আমরা এটাকে উদাহরণ হিসেবে টানতে পারি। তো এই যে আমার যে আশঙ্কাটা, যে বাংলাদেশে নারী এবং নারীবাদী আন্দোলন যতটুকু বা এগিয়েছিল বিভিন্ন বাধার মুখে বা বিভিন্ন বিতর্ক অতিক্রম করে যেটুকু এগিয়েছিল, এটুকু কি এখন থমকে যাচ্ছে কিনা, এই আশঙ্কাটা নিয়ে আমি আসলে প্রশ্নটা করতে চাচ্ছি যে এই পরিস্থিতিটাকে কিভাবে আপনারা বিশ্লেষণ করতে চাইবেন। এই জন্য সবার আগে আমি শ্রুতির কাছে যাবো। শ্রুতি। ধন্যবাদ তৃষিয়া। যেহেতু আয়নান একটা জায়গায় শেষ করেছে, আমি আমি সবার লেজ ধরে ধরেই কথা বলছি। আমার বোঝা মানে আমার বলার সুবিধার্থে, আমরা যেটা ভুলে যাই, আমাদের কাছে মনে হয় যে আমরাই এসে বিপ্লব করছি, এর আগে কখনো বিপ্লব হয় নাই। এবং এটা সমস্যাজনক। খুশি এখানে আছে, খুশিরা সেই 70-80 দশক থেকে একদম তীব্র আন্দোলন করেছি। আমরা আমরা আরো যদি পিছনে দেখা যায়, আমরা আমরা যদি নারী আন্দোলনকে 3টা বা 4টা ভাগে ভাগ করি, মুক্তিযুদ্ধের পর্বে যত পূর্বে ন্যাশনালিস্ট মুভমেন্ট এবং ট্রান্সন্যাশনাল কানেকশন কিন্তু বাংলাদেশের নারীবাদীরা বহুত আগে থেকে শুরু করেছে। এটা আমরা জানি না, এটা আমাদের জানার অভাব থাকতে পারে। WIDF এর সাথে মানে ভারতীয় সাবকন্টিনেন্টাল উইমেন এবং তাদের যে যোগাযোগ, সেটা বহু বছর ধরে ছিল। এবং স্পেশালি সমাজতান্ত্রিক যে সমস্ত দেশগুলো এবং যে সিস্টারহুডটা ছিল এবং ইন্টারন্যাশনাল যে ছিল, সেটার একটা ওতপ্রোতভাবে এই সাবকন্টিনেন্টের নারীবাদীরা সেটার সাথে যুক্ত ছিল। এবং সেটা যদি আমি একদম সেই 47 বা ন্যাশনালিস্ট মুভমেন্টের পরে, দেশভাগের পরবর্তীতে আমরা যদি দেখি, প্রথম দিকে দেশভাগের পরপর, আমি খুব কুইকলি বলবো, দেশভাগের পরবর্তীতে 40 থেকে 50-এর দশকে 50-এর দশকে যদি আমরা দেখি, বাংলাদেশের নারী, প্রতিটা পুরান ঢাকাতে অসংখ্য নারী সমিতি
বা ছোট 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 নারী কেন্দ্রিক গ্রুপ হয়েছিল, যেখানে শিক্ষিত এবং মানে অবশ্যই মধ্যবিত্ত এবং শিক্ষিত নারীরা করেছেন। তারা এডুকেশনের প্রসার থেকে শুরু করে আবার মিলিটেন্ট নারী নারী যারা ছিলেন, আত্মরক্ষক সমিতি এবং অন্যান্যরা সেখানে কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ ছিলেন। ফলে এটা আমার না জানা থাকতে পারে, কিন্তু আমরা এই ইতিহাসগুলো আমার মনে হয় যে প্রতিটা নারীবাদীর জানা জরুরি। এবং আমরা 64-এ 52-তে তো অবশ্যই আমরা নারীদেরকে একদম প্রথম ফোরফ্রন্টে দেখেছি। 64-এর যে রায়ট হয়েছে পুরান ঢাকাতে, সেখানে কিন্তু পুরুষরা না, নারীরা সমস্ত হিন্দু বাড়ি রক্ষা করেছে, তারা সামনে এগিয়ে এসেছে, তারা বুক পেতে দিয়েছে। তারা এই বন্দি মুক্তি আন্দোলন 64-65 পুরোটা সময় সেখানে নারীরা ছিল অগ্রাধিকার, মানে তার সামনের দিকে। ফলে মহিলা পরিষদ যে হয়েছে সেটার আগে কিন্তু অনেক লম্বা ইতিহাস আছে। এই সমস্ত নারীরা কিছুটা লেফট, কিছুটা সেন্টার অফ দ্য লেফট, সবাই মিলে সেই আন্দোলনগুলো করেছে, এবং যার কারণে আমরা 69-এর যখন গণ অভ্যুত্থান হয়েছে, নারীদের একটা বিশাল অংশগ্রহণ। এবং 71-এ আমরা 71-এর যখন আমরা গল্প বলি, আমরা সারাক্ষণ বলতে থাকি মা বোনের ইজ্জতে পাওয়া, কিন্তু আমাদের মা, আমার মা খালারা খুশি এখানে আমার মানে সাক্ষী হিসেবে করতে পারে, মা খালা এবং পরিবারের নারীদের সরাসরি অংশগ্রহণ শুধুমাত্র যুদ্ধে না, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে যদি আজকে নারীরা তারা সংসারের হাল না ধরতেন, আমার নানি যেমন বিধবা, মানে যুদ্ধ পরবর্তীতে নানা মারা গেছে কিন্তু লেবার ক্যাম্পে নানা ছিলেন, এরকম অসংখ্য পরিবার পাওয়া যাবে যেখানে নারীরা একেবারে পরিবারের হাল ধরেছে। এবং তারা কিন্তু একটা মুক্তি মানে 71-এর পরে কনস্টিটিউশনাল 72 পর্যন্ত ভেবেছিল যে একটা নতুন দেশে আমরা স্বাধীন দেশে সবাই স্বাধীন হব, নারীরাও স্বাধীন হব। যেই 71-এর যে গল্প, তারপরে আমি আর লম্বা এই গল্প স্ট্রিংগামের মতো লম্বা করতে চাই না, কিন্তু 91 মানে আমরা 90-এর অভ্যুত্থানের সময় সেটা আমরা ঐক্যবদ্ধ নারী সমাজ বলি আমরা, মানে এই যে নারীদের যে কালেকটিভ কোয়ালিশন গুলো, এগুলো মুভমেন্ট এত স্বতঃস্ফূর্ত ছিল, এবং হাজার হাজার শয়ে শয়ে হাজার হাজার নারীরা সারা বাংলাদেশে এই অটোক্রেটিক গভর্নমেন্টকে নামানোর জন্য একদম 87 থেকে একদম ক্রমাগত 90 পর্যন্ত আন্দোলন করে গেছে। ফলে এই ইতিহাসগুলো তো আমরা ভুলে গেলে হবে না। আমরা পাকিস্তানকে দেখবো, আফগানিস্তানকে দেখবো, আমাদের এত এত মিলিটেন্ট নারীবাদী যারা ছিলেন, তারা যে যুদ্ধটা করেছেন, তাদের যুদ্ধটাকে আমি তো মিথ্যা করে দিচ্ছি তাহলে, তাই না? ফলে এরশাদ পতনের পিছনে খুশি আরো ভালো বলতে পারবে, ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে একটা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, একটা মিলিটেন্ট আন্দোলন তৈরি হয়েছিল, সেটার একটা অংশ কিন্তু করেছে। এবং বেইজিং +5-এ যখন গেছে তখন নানা রকম কোয়ালিশন হয়েছে, ভেঙেছে, সবকিছুই হয়েছে, কিন্তু এই যে ট্রান্সন্যাশনাল কানেকশন গুলো কিন্তু একেবারে জারি ছিল। এবং 90-এ আমরা দেখি যে আমরা যেই টোকেন নিয়েটার কথা বললেন টিশা, আমি একটু ঐতিহাসিক ভাবেই যাচ্ছি, যে অটোক্রেটিক গভর্নমেন্টের সময় এরশাদ আমলে, বিএনপি আমলে, এরশাদ আমলে এই যে নিওলিবারাল যে ওপেনিং, আমাদের সমস্ত মানে দেশকে ওপেন করে দিলাম এবং মুক্ত বাজার অর্থনীতির কাছে হাতে তুলে দিলাম, এবং এই যে ইউএন এর সাথে একটা নতুন করে অ্যালাইন করলাম, আমরা যে দেখি যে আমাদেরও কিন্তু একটা বৈশ্বিক পরিস্থিতিতে নারীবাদের এক ধরনের পজিশনালিটিও চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল হচ্ছে অ্যাসোসিয়েশন গুলো অনেক বেশি ছিল সোভিয়েত কেন্দ্রিক, বিকজ তারা আমাদের যুদ্ধের সময় সাহায্য করেছে, এবং আমাদের জার্মানি থেকে থেকে রিলিফ এসেছে, 72-74-এর বন্যার সময় রিলিফ এসেছে সরাসরি, এবং মহিলা পরিষদের কাছে এসেছে। তো এই যে লম্বা গল্প, সেখান থেকে তো খুশির মতো মানুষরা উঠে এসছে, সেখান থেকে আয়েশা খানম, মালেকা বেগম সবাই উঠে এসেছে, সেই আন্দোলন থেকে তো উঠে এসছে। হেনা দাসের মতো মিলিটেন্ট অ্যাক্টিভিস্ট, তার মতো তো আমি চা বাগানের শ্রমিকদের সাথে, আমরা যখন বলি যে না এটা শুধুমাত্র মিডল ক্লাসের আন্দোলন, আমরা ভুলে যাই যে হেনা দাসের মতো লোকজনরা তেভাগা আন্দোলনে অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। তারা চা বাগানের শ্রমিকদের সাথে বছরের পর বছর কাজ করেছে। ইলা মিত্রের মতো লোকজন যারা কিন্তু ওপার বাংলার না এপার বাংলার, হ্যাঁ, তারা নাচলের রানী কিন্তু একই সাথে যুদ্ধ করেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমি মিলিটেন্সি ভুলে যাই, তাহলে আমরা মনে হয় ভুলে যাব যে এই যে ইরেজার গুলো কোথা থেকে ঐতিহাসিকভাবে ইরেজার গুলো আমাদের মাথার মধ্যে এসছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই আমরা একদম জেনজি এসে আমরা একদম মানে সবকিছু কেল্লা ফাতে করে দিয়েছি। কেল্লা আমরা ফাতে করি নাই, এটা একটা লম্বা ইতিহাস আছে। এখন এই ইরেজারের কাহিনী যেটা হচ্ছে যে আমরা অটোক্রেটিক রেজিমেও দেখেছি, গণতান্ত্রিক রেজিমেও দেখেছি, নারী একটা সুন্দর টোপ, কারণ হচ্ছে যে তাতে ইউএন এর পয়সা পাওয়া যায়। আমরা যেহেতু এখন আমাদের অ্যালাইনমেন্ট অনেক বেশি
প্রজেক্ট ওরিয়েন্টেড, ইউএন এর এক ধরনের ম্যান্ডেট আছে, আমরা সেখানে আমাদের স্বার্থে আমরা তাদের সাথে যুক্ত থাকতে চাই, আবার চাইও না, অনেকে আছে চাই না, আমরা উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট প্রজেক্ট এনিমোর। কিন্তু এই জিনিসগুলা কিন্তু আমার নারীবাদকে শেপ করেছে, এবং সেখানে আমি রাষ্ট্র কিন্তু সেটাকে আমাদের চাওয়া আকাঙ্ক্ষা আমরাও রাষ্ট্রের সাথে সারাক্ষণ নেগোশিয়েট করেছি। ফলে এই ইরেজার গুলো যেমন আমার একদিকে, এবং আমরা যদি এরশাদ আমলের আমরা লেজিটিমেসি দেখি, মানে আমরা গ্রহণযোগ্যতা, সরকারের গ্রহণযোগ্যতা, অটোক্রেটিক রেজিমের সবচেয়ে বড় শক্তি ছিল একদিকে, এক পাশে আমি নারী উন্নয়ন নীতি টাইপের জিনিসপত্র, নারী উন্নয়ন নীতি তখনও হয় নাই, কিন্তু নারীর প্রতি প্রো নারী কিছু পলিসি করেছি, অন্যদিকে আমি ধর্মকে রাষ্ট্রধর্ম বানিয়েছি। মানে এই যে খেলা, এই খেলাটা কিন্তু নতুন খেলা না। ফলে আমরা যখন আশাহত হয়ে যায়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অটোক্রেটিক বা বাচ্চা অটোক্র্যাট তৈরি হওয়ার একটা বড় রাস্তা হচ্ছে ধর্ম নিয়ে খেলা এবং নারীকে নিয়ে খেলা। এখন যেহেতু আমরা একটু শুধু ধর্ম আর নারী না, আমরা যেমন প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছি, জেন্ডার ডাইভার্স গ্রুপের কথা বলছি, মানে লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের কথা বলছি, আমি যখন আদিবাসীর কথা বলছি, আমি যখন শ্রমিকের কথা বলছি, সেই কমপ্লেক্সিটিটা অনেক বেশি বেড়ে যায়। তো ফলে আমি একদম দাবার গুটির মতো, আমার যখন যেটা লাগছে রাষ্ট্রযন্ত্র সেটাকে ব্যবহার করছে, এবং সিটিজেনকে দাবিয়ে রাখার জন্য আহ সেটা সেটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিংলি এই এই ট্রোপটা বছরের পর বছর ব্যবহার করেছে। এবং এটা মানে আমাদের যিনি ছিলেন ক্ষমতাসীন, তিনি নারী হয়েও সেটা করেছেন, এবং তার সম্মতির জন্য তিনি এক হাতে হেফাজত আর এক হাতে নারী সেকুলারিজম, দুই হাতে আমরা শাহবাগের সময় দেখেছি দুই হাতেই খেলেছে। ফলে এবং তখন কিন্তু নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে যেমন নারীবাদ মানে 13 পয়েন্ট ডিমান্ডের এগেনস্টে দাঁড়িয়েছে, সেটাও যেমন সত্যি, এবং এক ধরনের রাষ্ট্র তার প্রক্সি ওয়ারটাও ফাইট করেছে বা শাপলাকে দমন করে। এবং এই যে আমরা শাহবাগের সময় আমাদের এই যে বিভাজন, সেকুলার ভার্সেস রিলিজিয়াস ক্যাম্প, এইটা আমার মনে হয় একটা আমাদের কফিনের লাস্ট পেরেক ছিল। এবং আমরা সেখানে দেখা গেছে রাষ্ট্র নারী এই যে কালেকটিভ যে উইমেন্স ভয়েস আছে সেটাকে ব্যবহার করেছে, এবং নারীরা সেখানে ব্যবহৃত হতে চেয়েছে কি না চেয়েছে সেটা ইচ্ছা অনিচ্ছার উপর ঊর্ধ্বে ছিল বিষয়টা। এবং আমরা যখন অ্যান্টি ফতোয়া মুভমেন্ট, খুব স্পষ্ট মনে থাকবে 80 দশকে পুরো ফতোয়া অ্যান্টি ফতোয়া মুভমেন্ট ফিজিক্যালি আমাদের ফেমিনিস্ট মুভমেন্টের শরীর দিয়ে যুদ্ধ করতে হয়েছে। এখন আপনারা আমার সামনে এই যে ইরেজার গুলো দেখছি, এগুলোর লক্ষ্য না মাত্র, আপনারা আমার আগামী 5 বছর 10 বছর শরীর দিয়ে এই যুদ্ধগুলো করতে হবে। ফলে এই ইরেজার নতুন কিছু না, এটার ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, অপারেশনের একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। আমি নতুন নতুন শব্দ যোগ করছি, কমপ্লেক্সিটি গুলো আরো ভালো করে বুঝছি, ইন্টারসেকশনালিটি ভালো করে বুঝছি, এবং আমি দেখতে পাচ্ছি যে আতঙ্কের জায়গাগুলো কোথায়। ফলে আমি দেখছি যে এই মুভমেন্টে ন্যায় এবং দরদের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, জেনজি, আমার খুব ভালেক মাহফুজের এই দুটো শব্দ আমি একদম মনে গেঁথে রেখেছি। কারণ হচ্ছে যে যখনই ন্যায় বলে, দরদ বলে, আমার সাথে সাথে মনে হয় দরদটা কই, এই সিলেক্টিভ দরদটা কোত্থেকে আসে? মানে আমার পতিতার গায়ে যখন হাত পড়ে দরদটা কই যায়? আমার ট্রান্সজেন্ডার ভাই বা বোন যিনি আসলে আমার সহনাগরিক, তার বেলায় দরদটা কই যায়? মূর্তি ভাঙার সময় দরদটা কই যায়? এবং যখন আমি নারীরা এত ঝাঁকে ঝাঁকে না বের হতে পারবে, ততদিন পর্যন্ত মানে দায় এবং দরদ এবং ন্যায় এটা প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ শ্রুতি। মানে আমার আমার মনে হয় যে আমাদের সময়কার বা আমাদের পরের প্রজন্মের যারা নারীবাদী আন্দোলনে যুক্ত আছেন, বা যারা নারীবাদী হিসেবে আইডেন্টিফাই করেনও না কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জন্য হয়তোবা এই ইতিহাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এটা জেনে আসা যে আমরা কোন জায়গা থেকে এসেছি, যাতে বারবার একই চাকা আমাদেরকে আবিষ্কার করতে না হয়। আর এখানে আইনানের আমার মনে হয় যোগ করার অনেক কিছুই থাকার কথা বলে আমি আশা করছি। বিশেষ করে এই যে শিউতি যে টার্মটা বলে সিলেক্টিভ ইনক্লুসিভিটির জায়গাতেও কিন্তু ওই প্রসঙ্গটা আসে, সিলেক্টিভ ইনক্লুসিভিটি। আইনান, আপনার কি এই জিনিসটা চোখে পড়েছে
যে নারীরা দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে বা অতীতেও হয়েছে, এটা নিয়ে কি কোনো চিন্তা আপনার মনে কাজ করছে? ইনক্লুসিভিটির প্রশ্নে যদি আমি বলি, এটা ধর্মের প্রেক্ষাপটে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা ধর্মের প্রসঙ্গ আনতে না চাইলেও কিন্তু এসে যায়, কারণ ধর্মকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে বারবার পুরুষের আধিপত্য আমরা প্রতিষ্ঠিত হতে দেখি। তো এই জায়গায় আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকবে যে আপনি সিলেক্টিভ ইনক্লুসিভিটি খেয়াল করেছেন কিনা, যদি না করে থাকেন আপনার অন্য কোনো দৃষ্টিভঙ্গি এখানে আছে কিনা, কারণ নারীদের উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি এখন। সেটা তো হচ্ছেই। ওই জন্যই তো আমরা এখন নিজেদের মধ্যে চাচ্ছি যে আমরা সংঘবদ্ধ হই, তাই না? কিন্তু আমাদের সংঘবদ্ধ হতে সমস্যাটা কি, কোথায়? এই জায়গাটাতেই কিন্তু প্রবলেম। আমি আহ, মানে উম, নারীবাদী আন্দোলন দীর্ঘদিন চলতেই পারে, কিন্তু আমরা কি নারীবাদী হিসেবে বিশাল মিছিল করতে পারছি? এর এখন যেহেতু আমরা সবাই দেখতেছি নারীদের সংকুচিত করা হচ্ছে অবস্থান। এই মুহূর্তে আমাদের কিন্তু বিশাল একত্র হয়ে বিশাল মিছিল করার কথা, কিন্তু পারছি না কেন? কারণ আমরা আম, ওই যে আমি একটা উদাহরণ দিই। আহ, এই মুহূর্তে যখনই কোনো একটা কোথাও নারীদের কোনো একটা প্রবলেম করা হয়, হুট করে বাংলাদেশের বড় মানে বিখ্যাত নারীবাদী ফেস হিসেবে পরিচিত অনেকেই হুট করে বলে দিবে যে ও এটাই তো চাইছিলেন। একদম মানে যেন আমরা এই বিপ্লবে অংশ যারা নিয়েছি তারা সবাই হচ্ছে ইসলামিস্টদের সাথে শরিয়া আন্দোলনে শরিক হয়েছে, তা তো না। এটা তো পুরাই ডিফারেন্ট একটা আন্দোলন ছিল। এক, আর যদি সত্যি আমরা এত বিশাল একটা স্ট্রং অবস্থানে থাকতাম নারীবাদী আন্দোলনকারীরা, তাহলে এত সরকার চলে যাওয়ার সাথে সাথে কেন? আমি তো সবার মধ্যে একটা ভয়াবহ প্যানিক দেখেছি এবং সেটা বাস্তব, আমি সেটা তো অস্বীকার করার উপায় নাই। কেন এই এই প্যানিক কেন হয়েছিল? কারণ হচ্ছে আমার মনে হয় না আমরা সেই স্ট্রং ভিত্তি তৈরি করতে পেরেছি নারীদের জন্য। আর যেটা হচ্ছে উম, আম, আমরা জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এগুলো তো হচ্ছে আহ, হিসাবপত্র, হ্যাঁ। তো এখানে মেইনলি দেখা যায়, এটা পেপারও আছে, যে বাংলাদেশে মেইনলি নারীরা কখন কাজে আসে, যখন সে উইডো, সেপারেটেড, বা কোনো কারণে সে আর্থিকভাবে দরিদ্র ঘরের নারীরা সবচেয়ে বেশি কাজে বের হয়। এটা তো বাস্তব। বাংলাদেশের এইটা তো এই জায়গাটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আসলে কাঠামোটা কি আমরা আমাদের নারীবাদী আন্দোলনে কাঠামোটা কি পরিবর্তন হয়েছে কিনা। আর নারীরা সবসময়ই আহ, আসবেই আন্দোলনে। যেমন এই যে ফ্রেঞ্চ রেভলিউশনে আগে আমাদের জ্যাক রুসো একটা বই আছে তার, এমিল নামের, সেখানে সে বলছে মহিলাদের জায়গা হলো পলিটিক্স না, মহিলাদের জায়গা হলো ঘরে, নারীদের জায়গা ঘরে। তার মানে কি ফ্রান্সে ওই সময় সোসাইটিতে চিন্তা ভাবনাটা এরকম ছিল। কিন্তু যখন ফ্রেঞ্চ রেভলিউশন হলো, দেখা গেল পুরুষরা যখন একটু আহ, নানানভাবে পেছনে পড়ে যাচ্ছে, নারীরা দল বেঁধে আসলো এবং তখন পুরুষরা তাদের সাথে যোগ দিল। সেটা কিন্তু সাফরাজেট মুভমেন্টেরও অনেক আগে। তাহলে কি নারীবাদীরা সবসময় আছে যে দুর্গার কথা বলে, যে এখন যেহেতু দুর্গা পূজা চলছে, আমার খুব পছন্দের একটা দুর্গা পূজার শ্লোক হচ্ছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা কি? এটাও তো একজন নারী, নারীরা যখন নারীর মধ্যে যে মাতৃরূপ, শুধু নারী না সবার মধ্যে সেই মাতৃরূপ আছে, যখন দেখে যে তার সন্তান বিপন্ন, সে রুদ্র হয়ে উঠতে পারে, আবার একই সাথে সে মায়ায়ও থাকে। এটাও তো একটা নারীবাদী শ্লোক, তাই না? তো নারীরা যে সবসময় নারীবাদী আন্দোলন হিসেবেই আহ, নারীরা যখনই রাস্তায় নামছে সেটাই যে নারীবাদের বিজয়, তা তো না। নারীবাদীরা নারীরা রাস্তায় নামছে যখন তার আহ,
ইমিডিয়েট সমস্যার যখন সে ফেস করছে, এবং পুরুষরা এটা এটা মানে ব্যবহার কি তারা সেই সময় কিন্তু তারা না করছে না। যেমন আমাদের এই এই আন্দোলনে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে হাজার হাজার হলগুলো থেকে হল কিন্তু 10টায় বন্ধ হয়ে যায়, কিন্তু তারা এই 10টায় গেটের তালা খুলে হাজার হাজার মেয়ে নেমে গেল, তখন কিন্তু কেউ ধর্ম নিয়ে বলে নাই যে "এই মেয়েরা যাও", কারণ তখন তাদের মেয়েদের দরকার ছিল। এবং সেটা এই মেয়েগুলা কিন্তু নারীবাদী আন্দোলনকারী হিসেবে আসে নাই। কিন্তু এই মুহূর্তে আমি বলছি আমাদের নারী হিসেবে কিন্তু ভয়েসটা শোনানোর জন্য যে আমাদের যে বিশাল মুভমেন্ট দরকার, সেটা আর আমরা পাচ্ছি না। তার মানে কি আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের কিছু দুর্বলতা আছে, এবং এই দুর্বলতাটা কেন আমাদেরকে বিভক্ত করা হচ্ছে। যেমন বলা হচ্ছে আমি একটা আহ, এই যে সেই দিনই ফেসবুকে আমাকে একজন বলছে কি, দাঁড়ান, আহ, আমাকে বলছে যে পাকি বীর্য থেকে জন্ম নেয়াদের জন্য প্রগতির দরকার নাই, তারা বোরকা হিজাব পরে নিচের কাপড় তুলে মাদ্রাসা হুজুরদের কোলে বসে থাক, প্রগতি বা মুক্ত চিন্তা তাদের জন্য না। আমাকে আমি কেন আহ, এই ফ্যাসিস্ট বিরোধী, গত ফ্যাসিস্টের বিরোধী কথা বলছি, এই জন্য সে আমাকে পুরা মুক্ত চিন্তাই মনে করে না, এবং সে আমাকে পুরা মানে হুজুরদের কোলে তুলে দিচ্ছে। তাহলে আমি কিভাবে তার সাথে একত্র হয়ে আন্দোলন করব? ব্যাপারটা না, কি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় যে আমরা খুবই প্রাসঙ্গিক ধারাবাহিকতায় আছি। আসলে যে প্রশ্নটা ছিল যে নারী কেন দৃশ্যপটে নেই, যখন কিনা ক্ষমতার প্রশ্ন আসছে, সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসছে, সেখানে নারী নেই কেন। আপনি কিন্তু এটা খুব সুন্দর করে তুলে ধরেছেন যে নারীকে যখন কাজে লাগানো যায়, ওই যে নারী যখন বুক পেতে দেয়, তখন কিন্তু পুরুষ মানা করে না, তাকে তারা পথে আসতে দেয়, আন্দোলন করতে দেয়, কাজ করতে দেয়। কিন্তু যখন কিনা সিদ্ধান্ত গ্রহণের সময় আসে, তখন কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি নারীকে দৃশ্যপটের আড়ালে রেখে দেওয়া হচ্ছে। তো সেই সঙ্গে আপনি এটাও যোগ করেছেন যে কেন যারা এত বছর ধরে আন্দোলন করে এসেছে তারা কেন দৃশ্যপটে নেই, বা আমাদের আন্দোলনগুলো কেন স্তীমিত হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে এখন খুশি আপার কাছে একটু যাই। এর আগে শিউতিও কথা বলার সময় বারবার খুশি আপার রেফারেন্স দিচ্ছিলেন। তো আসলে খুশি আপার কাছ থেকে আমাদের এত কিছু জানার আছে, আপনি এত কিছু দেখেছেন খুশি আপা, আপনি এই জায়গা থেকে কি বলবেন যে আন্দোলন কর্মী হিসাবে আপনার কি মনে হয় যে নারী কেন দৃশ্যপটে আস্তে আস্তে কমে আসছে, এবং এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কেন আমরা দেখছি যে যারা আন্দোলনে ছিল তারা এখন দৃশ্যপটে কেন নেই? সবখান থেকে এক্সক্লুশনের এর পেছনের চিন্তাটা আপনার কি বলে মনে হয়? ধন্যবাদ রেশিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি যেটা বলতে চাচ্ছি খুব স্পষ্টভাবে যে নারী অংশগ্রহণ, নারীর অন্তর্ভুক্তিকরণ সবকিছু একটা বিষয়, আর নারীবাদ যেটা আমরা আলোচনা করছি, এই নারীবাদী অবস্থান, সেটা হলো একটা একটু ভিন্ন বিষয়। বিষয়টা হচ্ছে একটা হলো অংশগ্রহণ করা, আর একটা হলো মতাদর্শ। আমি কিভাবে চিন্তা করছি, আর সকল নারীবাদ কিন্তু একটা সিঙ্গেল লিনিয়ার একটা অবস্থায় নাই। নারীবাদের অনেক ধরনের রূপ আছে, এবং নারীবাদ কি ধরনের, নারীবাদ কি ধরনের, কোন চিন্তার থেকে আসছে, সেটা তার আজকে আমরা যে তিনজন কথা বলছি, আমাদের অভিজ্ঞতা, আমার নিজের জীবন, প্রত্যেকেরই সেটার সাথে কিন্তু আমরা এটা আহ এটার সাথে আনছি বিষয়গুলো। তো এখন যেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি রাজনৈতিকভাবে চিন্তার দিক দিয়ে আমি স্পষ্ট না হই, এবং আমি বলতে আমরা সবাইকে মনে করছি, শুধু আমি ব্যক্তি না, আমি একটা কালেকটিভ, আমরা সম্মিলিতভাবে, আমি যদি স্পষ্ট হয়ে থাকি যে আমি নারী জাতি, সকল নারী জাতি এবং সকল শ্রেণী, সকল পেশা, সকল লিঙ্গ, সকল জাতি, সকল ধর্ম, সবকিছু এখানে বহুত্ববাদ আমি আনতে চাচ্ছি, এবং যেটা হলো যে সংখ্যাগরিষ্ঠবাদ
এটা বাদ দেওয়াটা খুবই প্রয়োজন মনে হয় আমাদের নারীবাদ চিন্তা থেকে। এটা নিয়ে আসতে চাচ্ছি। আমি একটুখানি খালি বলবো যে জান্নাতুল মাওয়া যখন আনছিল যে আমরা পাকিস্তান আফগানিস্তানের সাথে আমরা সম্পর্ক, আসলে আমি বেশ কয়েকটা দক্ষিণ এশীয় সংগঠনের সাথে খুব ওতপ্রোতভাবে ঘনিষ্ঠভাবে জড়িত, এবং এই সবগুলো দেশে আছে এই আমাদের যোগাযোগটা আছে। এবং শ্রীলঙ্কা নারীবাদ, সে তামিল হোক, সে মুসলিম নারী হোক, সে সিনালা বুদ্ধিস্ট হোক, সে খ্রিস্টান হোক, ইন্ডিয়াতে মুসলিম নারীবাদীদের এক ধরনের অবস্থান যেটা আছে, সেটা আবার যারা স্পষ্টভাবে চিন্তা করতে চাচ্ছে রাজনৈতিকভাবে, সেখানে অন্য সকল নারীরা ওটার মধ্যে চলে আসছে, ইনক্লুডিং সেকুলার নারী যারা, সেটা আসছে। পাকিস্তানে যে হচ্ছে, আফগানিস্তানে, ইরানীয়, মলদ্বীপীয়, সব জায়গায় কিন্তু আমি একটা ধর্মভিত্তিক অ্যালায়েন্সটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সবার মধ্যে একটা যেন স্পষ্টতা চলে আসুক। তো এখন যেটা হচ্ছে যে বহু বছর ধরে নারী আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমরা একটা বিষয় নিয়ে আন্দোলন করি, আর আমরা ঝাঁপিয়ে পড়ি যখন ইস্যুটা আমাকে আঘাত করে বা আমাকে এটা খুবই এফেক্ট করে, মনে হচ্ছে যে এই ইস্যুটা আমার দরকারি। সম্প্রতি যে আন্দোলনটা হলো সেখানে সকল নারীরা ছিল, এখন কেন নাই, কেন ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে, কেন এটা প্রয়োজন ছিল, ইট ওয়াজ দ্য নিড অফ দি আওয়ার। ওই নিড অফ দি আওয়ারে তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে, কেন এটা আমার অস্তিত্বের জন্য, আমার বেঁচে থাকার জন্য, আমার সবকিছুর জন্য আমার এটা প্রয়োজন। এটা একটা বিরাট লক্ষ্য সামনে রেখে আমরা যারা আসছিল তারা কিন্তু ওইভাবে আসেনি। যে কারণে আমরা যদি দেখি যে ইরানে যে আন্দোলনটা হয়েছিল শাহর বিরুদ্ধে, পরে এটা কার কাছে গেছে, কোন নারীরা রাস্তায় ছিল, তারা পরবর্তীতে কি পেল, আমরা ইজিপ্টে যদি দেখি পরবর্তীতে কি পেল, আমরা যদি আফগানিস্তানের নারীদেরকে দেখি এখন কি অবস্থায় আছে, আমরা এই সবগুলো যদি দেখতে থাকি, তখন দেখবো যে আসলে যেটা হচ্ছে যে আমি যদি একটা কাঠামোগত, চিন্তাগত, একটা পুরো বিষয়গত আমি স্পষ্ট ধারণা যদি না থাকে, আর আমি যদি আন্দোলনে একসাথে না নামে স্পষ্ট ধারণা নিয়ে লক্ষ্যটাকে ঠিক বা স্থির করে, আসলে এই অবস্থা যেটা এখন আমরা দেখছি বা হাই হুতাশ করছি, ওটাই হবে। যে তুমি প্রথমে যে প্রশ্নটা করেছিল যে সূচকের ব্যাপার, সূচকটা হচ্ছে খুব দেখানোর জন্য, সূচকের মধ্যে একটু আমি বলবো যে এটার একটা আসলে একটা ব্যবহারিক দিকও আছে। এটা আমি যদি বলি যে আমাদের সূচকগুলো দেখছি যে নারী সূচকগুলো ভালো দিকে যাচ্ছিল, কিন্তু আমি তো মূলত আমার কাজগুলো সব হলো গ্রামে এবং প্রান্তিক জন নারী আর পুরুষের সাথে, আমার কাজগুলো কিন্তু শহরে না। তো আমি কিন্তু মধ্যবিত্ত নারীদের সাথে কাজ করছি না। আর আমি দেখেছি যে সে যে ধর্মেরই হোক না কেন, সে যে গোত্রেরই হোক না কেন, সে যে জাতিরই হোক না কেন, সে যদি নিজে একটা ওন করে যে আমি, যা আগেও আলোচনা হচ্ছিল যে আমি এই দেশের নাগরিক আর আমার সমান অধিকার আছে, আমার প্রাপ্য সমান, সে কিন্তু এটার জন্য আন্দোলন করে। কিন্তু আমি যদি তাকে জায়গা না দিই, আমি যদি, যেহেতু আমি কথা বেশি বলতে পারি, তখন কিন্তু সে ওই স্থানটা পাবে না। আন্দোলনে অংশগ্রহণ করবে কিন্তু মূল জায়গায় তারা থাকবে না, যেটা আমরা দেখছি। শুধু নারী হিসাবে না, আমি এখনো আরো আনবো যে আর কোন নারীর কথা বলছি এবং সকল নারীর ব্যাপারে আমি সমান দৃষ্টি রাখছি কিনা। আমি একটা মেজরিটেরিয়ান সমাজ থেকে আসছি, বা একটা সুবিধা ভোগী সমাজ থেকে আসছি, বা যেখানে আমার একটা জায়গা আছে, আমি কথা বলতে পারি। আমি শুধু আমাদের মতো চিন্তা যদি করি, তাহলে তো আসলে তাহলে আমি নিজের সাথে নিজে, আমি যদি বলি যে আমি সমাজ বদলের স্বপ্ন দেখি, আমি নারীবাদী একটা নারী সমাজে আমি একটা অবস্থান দেখছি, তাহলে কিন্তু আমি একদম নিজের সাথে নিজে প্রতারণা করছি। আর আমার নারীবাদটা আর আমার অবস্থানটা চিন্তার ক্ষেত্রে বৈষম্য সমাজ গড়ে তোলার জন্য, সেটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে থেকে আসছে। বিশেষ করে আমি যখন, আমি জানি না সবাই জানে কিনা, আমি কিন্তু আর্ট কলেজের একজন গ্রাজুয়েট। আমি পেইন্টিং, ড্রয়িং, মুক্ত চিন্তার, মুক্ত জীবন থাকবে, আমি একদম খুবই ফ্রি,
আমি ওরকম একটা অবস্থা থেকে আসছি। এবং আমার সেখান থেকে আমি যখন গ্রামে গিয়ে কাজ করতে শুরু করেছি, আমার শিক্ষাটা ওখানে সবচেয়ে বেশি আমি শিখতে পেরেছি। এবং আমি আজও আমি যাদের সাথে কাজ করছি তাদের কাছ থেকে তাদের সাহস, তাদের চিন্তা, তারা তাদের জীবনের সাথে কিভাবে এটা মিলিয়ে দেখছে, কি ঘটছে কি ঘটছে না, সেই চিন্তাটা তারা কিন্তু আমাকে দিচ্ছে, আমিও আদান প্রদান করছি। আমি যেটা সার্বিকভাবে এই যে আলোচনা থেকে আজকে যে আলোচনা করছি, যে আদান প্রদান হচ্ছে, সেটা আমাকে নিশ্চয়ই এটা আমাকে মধ্যে কিছু খোরাক দিচ্ছে, আমার চিন্তাটাকে আরো স্পষ্ট করার খোরাক দিচ্ছে। সবকিছু ইটস অলওয়েজ এন ইভলভিং এন্ড লার্নিং প্রসেস। এবং এটাকে আমি ইভ্যালুয়েট যদি করতে পারি, এটা আমি যদি বিশ্লেষণ করতে পারি, এটা আমি যদি শিখতে পারি, বুঝতে পারি, এবং আমি যাদের গোটা সমাজের সাথে আমি যদি আলাপ করতে পারি, তাহলে কিন্তু আসে একটা বিষয়। আমি যদি বলবো যে হ্যাঁ, নারীর কিছু অবস্থান পরিবর্তন হওয়াতে যে সূচকে আমি যেটা দেখছি গ্রামে এখন, ওই যে সান প্রেফারেন্স, ছেলে হতেই হবে নলে সে সমাজে পাচ্ছে না। গ্রামে গঞ্জে অ্যাটলিস্ট ভূমিহীন সংগঠন যারা করছে বা ভূমিহীন ক্ষেতমজুর যারা, তাদের মধ্যে কিন্তু সান প্রেফারেন্স এত নাই আর। তারা কিন্তু দেখছে যে যে ওদেরই কন্যারা এখন সে খেতে, আগে তো সে কাজের সন্ধান বেশি পেত না, সুযোগ, এখন সে আয় করছে। সে ঢাকা শহরে আসলে সে গার্মেন্টস কাজ করতে পারছে, সে গ্রামে থাকতে সে মাটি কাটার কাজ করতে পারছে, সে ক্ষেত মজুরের কাজ করতে পারছে, সে কিছু ঋণ নিয়ে সে ক্ষুদ্র কিছু কাজ করতে পারছে। তো সে কিছু আয় করলে সে তার বাবা মাকে দিতে পারে, আর সে নিজেও বলে যে আমি সবসময় আমি আমার পুরুষের থেকে বা আমার স্বামী থেকে আমি চাইবো এবং তারপরে দিব, আর তার দয়া দাক্ষিণ্য, সে যদি ভালো মুডে থাকে আমাকে দেবে আমার বাবা মার জন্য। আমি আয় করছি, আমি আমার আয়টা যেখানে খরচ করতে চাচ্ছি আমি করতে পারছি। এই যে এই অবস্থাটা, এটা থেকে কিন্তু বাবা মারা মনে করে যে এখন ছেলে বা মেয়ে উভয় থাকলে, কিন্তু সবাই তাদের ভবিষ্যতের চিন্তা করে, তারা দেখছে যে এটা হচ্ছে। তো সূচকগুলোর কিছু কাজ আছে, শুধু এটাকে বাইরে জগতে দেখাতে যে আমি গুড, আমি ওই দিকে দেখছি না, আমি ভেতরের দিকে দেখছি যে এটা গ্রামে এটা কি ইম্প্যাক্টটা কি হচ্ছে, এটার এফেক্টটা কি হচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে তুমি যেটা আর একটা বলেছে যে নারী একটা জায়গায় গেলে, যেরকম আমাদের দুটো প্রধানমন্ত্রী 91 থেকে, হ্যাঁ 91 থেকে একদম এই যে এখন পর্যন্ত, মানে 5ই অগস্ট 2024, 2 বছর শুধু তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, তা বাদে কিন্তু নারী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। কিন্তু তারা তো, যেটা স্পষ্টভাবে বলা হয়েছে, তারা নারী সমাজকে আর নারী জাতিকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করছিল না। তারা মনে করছে তার অবস্থায় থাকার জন্য তাকে পুরুষের মতো পিতৃতান্ত্রিক মানসিকতাটা, পুরুষতান্ত্রিক মানসিকতাটা পুরোপুরি তাদের মাথার মধ্যে আছে। তারা মনে করছে আমাকে আমার জায়গায় যদি টিকতে হয়, আমি নারী ভাবে চিন্তা করব না, নারী হিসেবে চিন্তা করব না, আমি আমার সমাজ যেভাবে দেখতে চাচ্ছে একজন ক্ষমতাবান ব্যক্তিকে, আমি সেইভাবে আমি নিজেকে তৈরি করব, প্রস্তুত করব। তো এইটাই হলো সবচেয়ে বড় কথা, যেটা শ্রুতি আর জান্নাতুল মাওয়া দুজনেই বার বলেছে যে নারীরা এখন কোথায়, আমাদের এখন কোথায়, যেটা হবে যে যখনই একটা অবস্থা আসবে যেখানে প্রয়োজন, ইয়াসমিনের কথা বলা হচ্ছে, বিভিন্ন সময় আমরা একসাথে এরশাদের সময় যখন প্রথম এরশাদের বিরুদ্ধে যে ছাত্ররা তো ছিল যে আন্দোলন করছিল, বাট ছাত্রর বাহিরে অন্য সব যে গোষ্ঠী ছিল, প্রথম আন্দোলন হলো নারীদেরই আসছিল। এটা হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে, যেটা হয়েছিল নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। তারপরে সেটা থেকেই ঐক্যবদ্ধ নারী সমাজটা রূপান্তরিত হয়েছে। নারী আসছিল কেন, তারা মনে করছিল এটা খুবই প্রয়োজন এই বিষয়তে চলে আসা, এবং তারাই বিষয়টা নিয়ে আসছে কেন তাদেরকে এফেক্ট করছিল। এখন হয়তো একটু বিচ্ছিন্ন আমরা হয়ে গেছি, আবার যখন প্রয়োজনটা আসবে, নিডটা আসবে, আমি বিশ্বাস করি, আমি এটা জানি যে আমরা আবার একসাথে হব, এটা আমাদেরকে ঠেকাতে পারবেন না কেউ। এবং বহু দেখেছি, হ্যাঁ আমরা অনেক কিছু করতে পেরেছি, তারপরে আবার পিছিয়ে গেছি, সমাজ তো বদলায়নি,
পুরুষের চিন্তা তো বদলায়নি, গোটা সমাজের চিন্তা বদলায়নি, সেই জিনিসটাই এখানে চলে আসছে। আর আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটাকেই মনে করব, সেটাই হলো প্রধান, বা আমার জগৎটাকে নিয়েই আমি দেখব। আমার জগৎটাকে দেখে আমাকে অন্য অন্য যেসব সুবিধা বঞ্চিত বা বৈষম্যর শিকার যেসব গোষ্ঠীগুলো আছে, বিশেষ করে নারী, তাদের বিষয়টাও আমাকে নিয়ে আসতে হবে, তাদেরকেও আমাদেরকে দেখতে হবে। এইটা দেখতে পারলে আমার মনে হয় কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা আন্দোলনে আমরা যে ছিলাম, একদম প্রথমে 50 দশকে যেগুলো ছিল, সেটার সাথে কিন্তু নারীরাই প্রথমে রাস্তায় চলে আসছে, যে দ্রব্যমূল্য নিয়ে কামালের সুফিয়া খালাম্মা যে যে ভূমিকা রাখতেন, শি ওয়াজ অ্যামেজিং। হ্যাঁ, তো এই ধরনের ব্যক্তিরা তখন সবাই কিন্তু খুবই আহ আন্তরিকভাবে তারা চেয়েছে যে আমাদেরকে এটা ভাঙতে হবে, এক সময় যখন আসবে আমরা একসাথে হব। কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা প্রত্যেক যারা আছি এই নেটওয়ার্কের মধ্যে, প্রত্যেকের নিজের নিজের নেটওয়ার্ক আর অবস্থান আছে, সেটার মধ্যে এই চিন্তার পরিবর্তন করা, চিন্তার মধ্যে প্রতিক্রিয়া, একটা ক্রিয়া প্রতিক্রিয়া, এটা জাগানোর কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে সর্বক্ষেত্রে, সর্বস্তরে, সর্ব জায়গায়, সব জায়গায়। এটা খুবই প্রয়োজন। কেন এটা প্রশ্ন যদি না করি এগুলো বারবার, আমরা যদি প্রশ্ন করি, বলা হয় যে, বিশেষ করে এখনের কথা বলি, যে পরিবর্তন আসছে, গিভ আস টাইম, আমাদেরকে একটু সময় দাও। তো প্রশ্ন না করলে সময়টা তোমরা কিভাবে ক্ষেপণ করছো, এই বিষয়গুলো তুমি অ্যাড্রেস করছো কিনা, এই বিষয়গুলো তোমার মাথায় আসছে কিনা, আমার প্রশ্ন করতে দাও, আমাকে প্রশ্ন করতে দিতে হবে। এই প্রশ্ন যদি আমি না করি, তোমরা ভুলে যাবা, তোমরা একদম পিছিয়ে দিবা। এটা প্রশ্ন করতেই হবে। এই জিনিসগুলো আমাদের মনে হয় খুবই প্রয়োজন, আমাদের সবাইকে এই কাজগুলো করে যেতে হবে। থ্যাংক ইউ তৃষা। থ্যাংক ইউ আপা। আমি আসলে মনে মনে নোট নিতে চেষ্টা করছিলাম যে কিছু ভুলে না যায়, কারণ আমি আপনার কথা থেকে যেটা বুঝলাম আপা, যে নারী সবসময় যখন একটা ডেসপারেট নিড তৈরি হয় তার মাঠে নামার বা কাজ করার, নারী কিন্তু আসে। কিন্তু যদি নারী না জানে যে তার মূল পরিবর্তনের জায়গা আসলে কোনটা, তাকে কি করতে হবে এবং তার জার্নি কোথায়, তাহলে ঝরে পাওয়ার সম্ভাবনাটা তো মনে হয় থাকে। খালি নারী না, ওই আন্দোলনে অন্যরাও তো হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। ওরাও যদি না গ্রহণ করে, জি, জি। তাহলে ওরাও জায়গা দখল করে নিবে আর নারীকে আসতে দেবে না। হ্যাঁ, দুটো। হ্যাঁ, সেটাই। মানে ওই সচেতনতাটা তৈরি হওয়া, যে ফাঁদগুলো আসলে কোথায়, প্রয়োজনটা আসলে কোথায়। এটা না হলে কিন্তু এই অদৃশ্য হওয়ার ঘটনা বারবার ঘটতে থাকবে। এবং আয়নান যেটা বলছিল, যে এত আন্দোলন বাংলাদেশে এত বছর ধরে হয়েছে, তাহলে এখন কেন আমরা থমকে যাচ্ছি? তো এখানে আসলে কোনো ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে কিনা, কোনো ধরনের ভুল আমরা করছি কিনা, এটা নিয়েও নিশ্চয়ই আলোচনার অবকাশ আছে। আজকে না হোক, অন্য কোনো দিন আমরা এই আলোচনাটা করব। এবং এই প্রশ্নগুলো করার একটা আকুল প্রয়োজন থেকে কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এই যে তিনজন বক্তা তিন ধরনের পার্সপেক্টিভ তারা নিয়ে আসবে, এবং সেটা থেকে একটা চিন্তার আলোড়ন তৈরি হবে, এটাই তো আসলে আমাদের উদ্দেশ্য। আর আপনি যখন বলছিলেন আপা যে এই সূচকগুলো, যদিও সূচকগুলো অনেকখানি সুপারফিশিয়াল, অনেকটাই লোক দেখানো, তারপরেও সেগুলোর কিছু ভূমিকা নিশ্চয়ই ছিল যেগুলো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সেগুলোকে ঠিক মতো কাজে লাগানো হবে কিনা, সেখান থেকে আমরা পরে কোথায় যাব, এটা একটা চিন্তার জায়গা। তো এই বাহ্যিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি আমি বলি, আমি পরের প্রশ্নটা এখন দিতে চাচ্ছি, যে যেহেতু আমাদের মধ্যে, আমরা কিন্তু প্রতি পর্বে চেষ্টা করি কিছু বক্তা রাখতে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারবেন, কিছু থাকেন যারা বাইরে থেকে দেখতে পারবেন। তো সেরকম আমাদের মধ্যে আইনান এখন দেশের বাইরে আছে, ওখানে অনেকদিন ধরে পড়ালেখা করছে। তো ওই জায়গা থেকে প্রথমে আমি আপনার কাছে যাব, যে একজন নারীবাদী হিসেবে, বা আপনি ধর্ম বিষয়ে পড়ালেখা করছেন, সেই জায়গা থেকে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের বিস্তার নিয়ে যে একটা আন্তর্জাতিক ধারণা, গ্লোবাল ন্যারেটিভ যেভাবে তৈরি হচ্ছে, সেটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন ওই জায়গা থেকে? বিশেষ করে আমরা আমরা দেখেছি অতীতে যে পশ্চিমা বিশ্ব কিন্তু মুসলিম নারীদেরকে তাদের দেশের পুরুষ, মানে যারা শ্বেতাঙ্গ নয় এমন পুরুষদের কাছ থেকে বাঁচাতে প্রায় তারা তৎপরতা অতীতে দেখিয়েছে, এবং সেটাকে ব্যবহার করে তারা তাদের ঔপনিবেশিক শাসন বিস্তার করেছে। এটা আমরা অতীতে আফগানিস্তানে কি হয়েছে সেটা দেখেছি। এবং শুধু আফগানিস্তানে না, অতীতে
বাংলাদেশের প্রেক্ষাপটেও এমন হয়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকারও কিন্তু এই কাজটা করেছেন, যে সেও যেমনটা বলছিলেন যে এক হাতে সেকুলারিজম, আরেক হাতে নারী, এটা নিয়ে তারা খেলেছেন। মানে সেকুলারিজম এবং নারীকে, নারীর উন্নয়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করে রাখা, এটাও রাজনৈতিক একটা খেলা। কিন্তু আমি বলতে পারি আমার পর্যবেক্ষণ থেকে যে 2013 সালে যখন কিনা ব্লগার হত্যা শুরু হলো বাংলাদেশে, এবং একটা বিপুল নাস্তিকতা বিরোধী একটা ন্যারেটিভ তৈরি হলো যে নাস্তিক মানেই খারাপ, নাস্তিক কেউ হলে তাকে বাদ দিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে, এরকম একটা জনমত যখন তৈরি হলো, সেখানে কিন্তু শেখ হাসিনা সরকারের কোনো সক্রিয় হস্তক্ষেপ আমরা কিন্তু দেখতে পাইনি। কিংবা অনেক বছর ধরে ওয়াজ গুলোতে যে ধরনের নারী বিদ্বেষী বয়ান দেওয়া হয়ে থাকে, এটা নিয়ে কখনো কোনো ধরনের অফিসিয়াল বিধিনিষেধ বা কোনো ধরনের বিরোধিতা কখনো আমরা দেখতে পাইনি। আর এখন ইদানিং আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কিশোর এবং তরুণেরা ধর্মের নামে, আচ্ছা, ইয়া বোধহয় না না, ডিসকানেক্ট আমি আবার চলে হচ্ছে। এসেছি। ও আচ্ছা, ওকে, হ্যাঁ, গুড। যেটা বলছিলাম যে আমি ব্লগার হত্যার প্রেক্ষাপটের কথা বলছিলাম, তারপর বলছিলাম যে ওয়াজগুলোতে যে নারী বিদ্বেষী বয়ান দেওয়া হয়, তা নিয়ে কখনো কোনো ধরনের অফিসিয়াল বিধিনিষেধ আমরা কখনো আমাদের চোখে পড়েনি। আর এখন যেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কিশোর এবং তরুণেরা তারা ধর্মের নামে আল কায়দার মানচিত্র নিয়ে মিছিল করছে, এবং প্রায় প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে কোনো না কোনো ধরনের মানে নারীর উপর কোনো না কোনো ধরনের সহিংসতা, আক্রমণ, এগুলোর খবরও আমাদের কানে আসছে। এবং কোনো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, তারা এমন ধরনের আতঙ্কজনক একটা ন্যারেটিভ ওনারা প্রচার করছেন, যেটা আসলে বাংলাদেশ থেকে বসে আমি অনেকটা দেখি যে মিল পাচ্ছি না। তো এখানে বাংলাদেশের বাস্তবতা এবং একটা ইন্টারন্যাশনাল যে ন্যারেটিভ, এখানে মনে হয় একটা পার্থক্য আছে, এবং কিছু কিছু জায়গায় আশঙ্কারও বিষয় আছে যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে কিনা, বা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা সামনে কিভাবে চিন্তা করব। বাংলাদেশে বসে যারা মনে করছে যে তারা ধর্মকে ব্যবহার করে ইনক্লুসিভিটির কথা বলছে, তারা কোন ধরনের ন্যারেটিভ বিল্ড করতে চায়। তো এই সবকিছুকে মাথায় রেখে আপনার কাছে আমি যাবো, আয়না, যে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি, এবং সেই রাজনীতিতে নারীর যে অবস্থান আপনার চোখে পড়ছে, এটাকে আপনি কিভাবে তুলে ধরবেন? অনেক ধন্যবাদ তৃষিয়া। তো বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু আমি তো বাংলাদেশে আছি, আমি মুসলিম হিসেবে আলাদা, আমি মুসলিম নারী বলার কিন্তু দরকার ছিল না। যখন আমেরিকায় আমি এসেছি, স্বাভাবিকভাবে দেখা গেল যে আমি আসলে এখানে মাইনরিটি। হ্যাঁ, এবং আমি তখন আমার এলাই খুঁজছি, এবং আমার এলাই দেখা গেল মুসলিম নারীরাই বেশি হচ্ছে, কারণ আমার সমস্যাগুলো এখানে কিন্তু ইন্টারসেকশনালিটি। আমার অনেক সমস্যা আছে যেটা আমার আহ, যারা আমার সাথে যারা সমস্যাগুলো ফেস করে তারা বুঝবে। তো সেই জায়গা থেকে এখানে আমি বলবো যে ওয়েস্টে যেভাবে এই জিনিসটাকে দেখা হয়, সেই জায়গায় যাওয়ার আগে আমি আম, আফগানিস্তানের যে অবস্থা এখন, সেদিন এনপিআর এ একটা নিউজ শুনছিলাম। তো আফগানিস্তানের একজন স্কুল শিক্ষক বলছিলেন যে তিনি প্রচন্ড আতঙ্কে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণ এখন আইন করা হয়েছে যে তারা কথাও বলতে পারবে না বাইরে গিয়ে। তো এই পর্যায়ে তখন আহ, উপস্থাপক জিজ্ঞেস করলেন যে আপনি এখন কিভাবে নিজেকে আহ, আহ, শান্ত করেন। সে বলল যে আমি অনেক প্রার্থনা করি, দোয়া করি আল্লাহর কাছে যে আমি যেন এই অবস্থার যেন পরিবর্তন হয়। তো এটা কিন্তু আমি জানি না অন্য আমেরিকানরা কিভাবে এটা বুঝবে, কিন্তু আমি মুসলিম নারী হিসেবে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা পর্যায়ে আমরা যখন অনেক বিপদে থাকি, তখন কিন্তু আমরা আমাদের সেই অনেকেই, সবাই না, আমাদের বিশ্বাসের কাছে ফিরে যাই, বিশ্বাস করতে চাই। এবং এই জায়গায় কিন্তু মুসলিম নারীবাদীরা কাজ করে। আমাদের পুরুষরা আমাদের থেকে এমনকি আমাদের ধর্মটাও কেড়ে নিচ্ছে,
তারা ঠিক করে দিচ্ছে যে আমরা কেমনে কতটুকু মুসলিম হব, আমরা কি কি করলে মুসলিম থাকতে পারবো, কি কি করলে মুসলিম থেকে বের হয়ে যাব, তারা ঠিক করে দিচ্ছে। তো এই এই জায়গায় এসে কিন্তু মুসলিম নারীবাদীরা আহ, এসেছে। আহ, তারা কোরআনকে রিরিড করছে, রিরিড করে দেখাচ্ছে যে আমাদের স্পেস অলরেডি আছে। আমি সেই জায়গা নিয়ে অনেক দিন, দীর্ঘদিন ধরে কাজ করছি। এবং আমি বলি যে আমার নবী, আহ, অন্যান্য সব নবী রাসূলদের সাথে আমার নবী হাজেরাও। কারণ আমি মনে করি আমাদের মেয়েদের ধর্মেও স্পেস স্পেস তৈরি করাটা খুব জরুরি। কারণ হচ্ছে আহ, এইটা একটা বিশাল হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে, ধর্মে তো বলছে। এই জায়গায় কিন্তু মুসলিম নারীবাদীরা অনেকেই কাজ করে। আমি এইটা যেহেতু নাফিসা আপা একটা প্রশ্ন করেছি, এই জন্য এই কথা দিয়ে করলাম যে নাফিসার প্রশ্নটাও তাহলে যদি একটুখানি নাফিসা তুমি বলে দিতে, তাহলে হয়তো বা আয়নান যুক্ত করতে পারে। ধন্যবাদ তৃষিয়া। হ্যাঁ, আমি ওই মাওয়ার প্রশ্ন, মাওয়ার আলোচনার সূত্র ধরেই আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তুমি খুব সুন্দর করে তুলে ধরেছো। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে একটা আলোচনা, একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি, যে আমার মনে হয় যে আমরা না সবসময় লোকাল গ্লোবালের যে টেনশনটা, লোকাল গ্লোবালের যে ডিফারেন্সটা এবং এটার যে ওভারল্যাপটা, এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা মাথা খাটানোর আসলে অনেক জায়গা আছে। এবং এক্ষেত্রে ওয়েস্ট মানে যে শুধু ওয়েস্টও না, কারণ আমরা যারা ওয়েস্টে থেকে, আমাদের বেশিরভাগ না, মানে আমাদের মধ্যে একটা ভাগ আছে যারা আমরা বেসিক্যালি শুধু ওয়েস্টার্ন লেফট না, ওয়েস্টার্ন লেফটদের মধ্যেও যারা হয়তো বা উইমেন অফ কালার, ইমিগ্রেন্টস, থার্ড ওয়ার্ল্ড উইমেন, ট্রান্স পিপল অফ কালার, কুয়ার পিপল অফ কালার, আমরা এখানে বসে আমরা ওয়েস্টার্ন ন্যারেটিভটাকে আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করি। এবং তখন আমাদের জন্য মাঝে মাঝে কিছু ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে যায়। আমি আমাদের বলছি কারণ আমি, দ্যাটস মাই রিয়ালিটি অ্যাজ ওয়েল, রাইট? ওয়েস্টে এসে ইসলামোফোবিয়াকে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করতে হচ্ছে, অ্যান্ড দেন অন দি আদার হ্যান্ড আমার নিজের দেশের আসলে মুসলিম মেজরিটির পার্ট হিসেবে আমি আমার রোলটা কিভাবে প্লে করতে পারি। তো এখানেই জান্নাতুল মা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল, যে এখন ওয়েস্টে যে ক্রিটিক্যাল মুসলিম স্টাডিজ বা কলোনিয়াল মুসলিম স্টাডিজ, আপনি ইসলামী নারীবাদের কথা এনেছেন, যারা হয়তো বা কোরআনকে রিডিট করছে, এবং এরকমও অনেক স্টাডি আছে, আমি অত ডিটেলে যাব না, যারা পুরো ওই যে লুতের যে কাহিনীটা বারবার বারবার বলে জাস্টিফাই করা হয় না, যে হোমোসেক্সুয়ালিটি হচ্ছে গিয়ে খারাপ, সেই স্টোরিগুলোকেও তারা, কারণ এখানে সবকিছু ইন্টারপ্রিটেশনের পলিটিক্স। এক একটা গল্প কেউ না কেউ ইন্টারপ্রেট করছে, এটা হয় আমাদের সিস হেটারোসেক্সুয়াল মুসলিম বাঙালি যারা নিজেদেরকে আলেম ওলামা দাবি করছেন, তারা ইন্টারপ্রেট করছে, এবং সেই ইন্টারপ্রিটেশনের পলিটিক্সে সবারই পার্টিসিপেশন থাকা দরকার। এবং সেখানে ট্রান্স মুসলিম কুয়ার পিপল অফ কালার, মুসলিম ট্রান্স পিপল অফ কালার, তাদেরও কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক আছে। তো আপনার কাছে যেটা, আমার কাছে প্রশ্ন, যে এই যে লিবার্টারি যে চিন্তাধারাগুলো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি একই সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসলামোফোবিয়া এবং বাংলাদেশের এই যে খুবই ডিস্টার্বিং লাইক ইনক্লুসিভ পলিটিক্স, কোট আনকোট ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে যে টেনশন হয়েছে, এগুলো এই দুটোর এগেইনস্টে আসলে আমরা কিভাবে ফাইট করতে পারি, এবং সেই ফাইট করার টুল গুলো আমাদের কাছে আছে কিনা, এই ব্যাপারে আপনি যদি ইলাবোরেট আমার করতেন। আলোচনা সেই দিকেই যাচ্ছি যে আফগানিস্তানে যেটা হয়েছিল, এবং শুধু আফগানিস্তানে না, এর আগে ইজিপ্টেও বা সব যেখানে কলোনাইজাররা এসেছে, তারা এমন একটা ব্যাপার যে আহ, তারা ব্রাউন নারীদেরকে ব্রাউন পুরুষদের থেকে রক্ষা করবে, এই আইডিওলজিটা করে মূলত তারা তাদের কলোনিয়ালিজম, তাদের ইম্পেরিয়ালিজম এগুলাকে স্টাবলিশ করতো। এই অবস্থা এসে নারীর শরীরটা হয়ে গেল কি পুরুষদের রাজনীতির একটা জায়গা। ওয়েস্টার্নরা এসে নারীদেরকে বলছে তোমরা ও মানে ওদের ওদের ধারণা অনুযায়ী হিজাব মানেই হচ্ছে একটা ব্যাকওয়ার্ড একটা জিনিস, সুতরাং এটা খুলে ফেললেই আহ, তারা তারা বোধহয় নারীদেরকে বা পুরা সমাজকে খুব আধুনিক করে ফেলতে পারবে। তখন তাদেরকে কাউন্টার দিতে গিয়ে আহ, মুসলিম পুরুষরা আহ, নারীদের মাথায় উল্টা হিজাবটাকে তুলে দেওয়ার জন্যে তখন ফাইট শুরু করলো। এক পর্যায়ে মনে হইলো যে হিজাবটা হচ্ছে ইসলামিস্ট কান্ট্রির একটা পতাকার মতো হয়ে গেল, যেই কারণে ইরানে আমরা দেখছি যে নারীরা হিজাব পরাচ্ছে।
তো এখানে হিজাবটা কি? নারীরা হিজাব পরিয়ে মূলত অপারেশনের একটা সিম্বলকে পোড়াইলো। আবার আমেরিকায় দেখবেন নারীরা হিজাব মাথায় দিচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে। হিজাবের মিনিং, হিজাবটা আমি একটা উদাহরণ হিসেবে আনলাম, এই মিনিং গুলা কিন্তু চেঞ্জ হচ্ছে জায়গায় জায়গায়। তো আমাদের মিনিং গুলা কিন্তু একটা জায়গায় ধরে রাখলে হবে না। আমি আমেরিকায় হিজাব পরবো রেজিস্ট্যান্সের অংশ হিসেবে, ইরানে গিয়ে হিজাব পরাবো, সেটাও রেজিস্ট্যান্সের অংশ। তো আমাদের নারীবাদী, মুসলিম নারীবাদীদেরকে এই জায়গাগুলাতে আমরা আমরা কাজ করা উচিত আর দরকার আর কি, এবং হচ্ছে কাজ। যেটা বলছি যে আফগানিস্তানে যেটা হইলো যে আহ, এরা আমাদের আফগানিস্তানের মুসলিম নারীদেরকে রক্ষা করবে বলে গেল, কিছু তো মানে মূলত তাদের অন্য এজেন্ডা ছিল, তারপর তো তারা নিজেরাও পালাইলো। নারীদেরকে এখন যে অবস্থা পড়তে হয়েছে, এই এই অবস্থাটা থেকে কিন্তু মুসলিম নারীদেরকে ফাইট করে বের হতে হবে, এবং এই জায়গায় আমাদের ট্রান্সন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে। কারণ আমরা যতই বলি আমাদের একটা মেজরিটি হচ্ছে মুসলিম নারী, তাই না? তো সেই জায়গাটা আমরা ইগনোর করার কোনো সুযোগ নাই। এবং এই যে আমি বাংলাদেশের এই কানেকশনটা কেন টানি, বাংলাদেশে ঠিক এই কাজটাই আমি দেখতেছি। গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট এইরকম একটা আইডিয়া দিচ্ছে যে তারা নারীদেরকে রক্ষা করবে, সেকুলারদেরকে রক্ষা করবে। যখনই তারা চলে গেছে তাদেরই একটা তাদের যে প্রচার যন্ত্র, তারা বলা শুরু করলো যে এই তো আমরা চলে গেছি, নারীরা কিন্তু এবার পুরা আনপ্রোটেক্টেড। এই যে এই ধারণাটা, না এবার নারীদের শরীরকে, নারীদের বডি হয়ে গেছে তাদের সবার একটা পলিটিক্সের পার্ট। এই আমি নাফিসা আপার কালকের আর্টিকেলটা পড়ছিলাম যে সজীব ওয়াজেদ জয় একজন লবিস্ট ঠিক করেছে, সে কিন্তু ট্রাম্পের একজন এলাই, সেই লবিস্ট। কিন্তু তারা কি বলছে, তারা বাংলাদেশে মানে ইসলামিস্টদেরকে, তারা বাংলাদেশে সেকুলারিজম আনতে চায়। তো তুমি ট্রাম্পের এর সাথে কাজ করে কিভাবে বাংলাদেশে সেকুলারিজম আনবা? তার মানে তো বোঝাই যাচ্ছে যে এটা আসলে হচ্ছে এই আইডিয়াগুলা, এই আইডিওলজি গুলা নারীর বডিটাকে নিয়ে তারা মূলত তাদের পার্টিজান পলিটিক্স করছে, তাই না? তো আমি দেখতেছি যে এই ক্ষেত্রে আমি আওয়ামী লীগকে পুরাই ওয়েস্টের মতো জায়গায় দেখতে পাচ্ছি, যে মুসলিম নারীদেরকে রক্ষা করার নাম করে তারা যেরকম আসলো এবং একটা খিচুড়ি বিশৃঙ্খলা তৈরি করলো, সেরকমই আওয়ামী লীগ এই কাজটা করেছে। যার ফলে আমাদের এই যে এখনকার নারীবাদীদের মধ্যে যে কনফ্লিক্ট, আমরা যে একত্র হতে পারতেছি না, এটার একটা বড় কারণ হচ্ছে একটা বিশাল অংশের আওয়ামী লীগের একটা বড় অংশের লোকেরা মানুষকে এই ধারণা দিচ্ছে যে তারা নারীদেরকে রক্ষা করত, এখন নারীরা অরক্ষিত। এবং বাংলাদেশে বড় বড় বেশ কিছু নারীবাদী বিখ্যাত ফেস এই কাজ তারাও এই কাজে অংশ নিচ্ছেন, এই প্রচারণায়। যেটা আমাদের এটা কেন আমি বলছি এই আলোচনাটার দরকার আছে, কারণ হচ্ছে এখন আমাদের এই বিপ্লব পরবর্তী অবস্থায় এই যে নারীদের সংকুচিত অবস্থা, এই এবং আমরা যে একত্র হতে পারতেছি না, এটা কেন পারছি না এটা বোঝার জন্য এই আওয়ামী লীগের রোলটা আমাদেরকে বুঝতে হবে। ওয়েস্ট যেভাবে রোল প্লে করছিল মুসলিম নারীদেরকে রক্ষার নাম করে, তারাও এই কাজটা করতেছে। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এবার একত্র হতে পারবো। এটা যদি আমরা ইগনোর করি, বলি যে না দিস ইজ নট এ প্রবলেম, তাহলে আমি মনে করি আমাদের একত্র হওয়া কঠিন হবে। থ্যাংক ইউ আমি আয়না। যেহেতু সংলাপ করি, এই জন্য আমি সব জায়গায় আমি সংলাপের পক্ষে। এই জন্যই কিন্তু আমি নিজেকে সব, এটা অনেকে পছন্দ করে না যে তুমি এর সাথে কথা বলবো, আমাদের দেশে এটা বেশি হয়, আমি এই ঘরানার, তা আমি ওদের সাথে কথা বলবো না, আমি এই ঘরানার আর ওদের সাথে কথা বলবো না। এরকম করলে কিন্তু আমাদের নারীবাদী আন্দোলন ইয়ে হবে না। আমাদের এই যে খুশি আপা বললেন, আসলে আমাদের এই ডায়ালগ গুলা জারি রাখতে হবে। আমরা কি কি সমস্যা, আমরা যে সমস্যাগুলা বলছি
এটাকে একেবারে অস্বীকার করে দিয়ে উড়িয়ে দেওয়া যাবে? না, থ্যাংক ইউ আইনান। আমি এই প্রসঙ্গ ধরেই আমি আসলে বলতে চাচ্ছি যে আম, এখনো সম্ভবত বাংলাদেশে অনেকেই বিভিন্ন ধরনের ডিনায়ালে আছে। তো সেই জায়গাগুলোতে ধাক্কা দেওয়া, তাদেরকে প্রশ্ন করাটা ভীষণ জরুরি। যে প্রশ্নটা আমি করেছিলাম, আমরা কিন্তু আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেহেতু আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মীয় অবস্থান এবং কোট আনকোট ধর্মীয় মৌলবাদের যে একটা আশঙ্কা অনেকের মধ্যে দেখেছি, এটা নিয়ে প্রশ্ন করেছিলাম। তো আমি আমাদের আরো দুজন যে বক্তা, শিউতি এবং খুশি আপার কাছে যাবো এই প্রসঙ্গে, কারণ যেহেতু আপনারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে দৃশ্যটা দেখছেন। তো আমি দুইটা প্রশ্ন এখানে করবো, যে কোনো একটা উত্তর দিতে পারেন। যে প্রথমত, এই যে ধর্মীয় মৌলবাদের যে ন্যারেটিভটা, এটা কি এই মুহূর্তে আপনাদের কাছে প্রাসঙ্গিক মনে হয় কিনা? এটা আপনাদেরকে আতঙ্কিত করছে কিনা? আর কমপ্লিমেন্টারি প্রশ্নটা হচ্ছে যে যারা আহ আহ, বাংলাভাষী নারীবাদী যারা আছেন, যাদের কাছ থেকে আমরা এই ধরনের আতঙ্কগ্রস্ত বিভিন্ন ন্যারেটিভ শুনতে পাচ্ছি, তাদের জন্য আপনাদের কিছু বলার আছে কিনা? সেকেন্ডটা আবার একবার বলবে প্রশ্নটা? হ্যাঁ, যে যারা যারা বাংলাদেশে নেই এবং বাংলাদেশের বাইরে থেকে তারা আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশে বর্ধমান আহ মৌলবাদের সম্ভাবনাকে নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? ওকে, কে আগে যাবে? আমি আগে যেতে চাই, খুশি, ঠিক আছে। পারমিশন। হ্যাঁ, শিউতি প্লিজ। কারণ অনেকগুলো কথার অনেকগুলো জবাব আয়নানের এবং তৃষার দুটো মিলিয়ে করছি। যে এই যে বিপ্লব, মানে সবকিছু আমরা আওয়ামী লীগ থাকতে আমাদের বিএনপি আর আম, জামাতে ইসলামের জুজুবুরি দেখানো হয়েছে, আর এখন আমরা সারাক্ষণ আওয়ামী লীগের জুজুবুরি দেখছি। আমার মনে হয় এর থেকে বাইরে বেরিয়ে আসাটা খুব জরুরি। কারণ নারী আন্দোলনের একত্র হবার সমস্যাটা এখনকার না, এটা ঐতিহাসিক। আমি সেই ইতিহাস আপনারা প্লিজ নিজেরা দেখে নেবেন, আমি এটার মধ্যে যেতে চাচ্ছি না। আর এটার ক্লাস নেওয়ার সময় এটা না। কিন্তু আমাদের যেটা হয়েছে, মহিলা পরিষদে 3টা বৈঠক হয়েছে। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন সমস্ত ইয়াং অ্যাক্টিভিস্টদের নিয়ে, যারা সম্মুখে ছিলেন, সম্মুখ যোদ্ধা তাদের নিয়ে, এবং আরেকটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে এই সমস্ত যোদ্ধারা যারা আসলে বৈষম্য বিরোধ নিয়ে কাজ করেছেন, তারা এখন কি ভাবছেন। এটা একদম গত পরশু দিনের, ফলে একদম টাটকা, দুটো টাটকা থেকে আমি একদম মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত দিয়ে কথা বলতে চাই। আমি নামগুলো প্রকাশ করব না, কিন্তু এখানে এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন এবং অ্যাক্টিভিস্টরা ছিলেন, এবং সেটা শুধুমাত্র মিডল ক্লাস না, ওয়ার্কিং ক্লাস থেকে শুরু করে তঞ্চঙ্গার সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে জেন্ডার ডাইভার্স গ্রুপের লোকজন থেকে শুরু করে আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়করা সবাই ছিলেন। তাদের যে সংখ্যা, এবং তৃষা যেটা নিয়ে বারবার করে তৃষা আর আমরা সবাই সংখ্যাগুলো ব্যক্ত করছি, সেটা হচ্ছে যে ইসলামোফোবিয়া থেকে বড় কথা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রথম আলোচনা মানে স্পষ্ট করতে পারি নাই। ইসলামোফোবিয়া যেটা আপনারা ওখানে দেখতে পারেন, সেটা মেজরিটেরিয়ান পলিটিক্সের ক্ষেত্রে এসে ইসলামোফোবিয়া আমি এটা বলবো না, মেজরিটেরিয়ান পলিটিক্সের একটা ভিন্ন সমস্যা আছে। এবং সেখানে সমস্যা হচ্ছে যে পুরুষালী পুরুষতন্ত্রকে কিভাবে আসলে ধর্ম দিয়ে আমরা লেজিটিমাইজ করছি, এবং মেজরিটেরিয়ান ধর্ম দিয়ে কিভাবে আমরা লেজিটিমাইজ করছি। সমস্যাটা কিন্তু সেখানে। এবং এখানে প্রতিটা সমন্বয়ক থেকে শুরু করে কর্মী প্রায় এবং আমার ক্লাসে প্রায় 80 জন ছাত্রছাত্রীর জবানবন্দি, মানে এই আন্দোলনের তাদের ভূমিকা, তারা কিভাবে দেখছে, তাদের প্রতিফলন। ফলে আমি তথ্যপাত্র যদি হিসাব দিই আপনাকে, 120 জনের প্রতিজনের লেখা, কথা, বলা, শোনা একদম একদম মনোযোগ দিয়ে, এটা আমি গত 2 মাসে করেছি। এখন মানে পত্রপত্রিকা পড়া ছাড়া এবং বক্তব্য যেগুলো শোনা ছাড়া, সেখানে প্রতিটা জায়গায় সমন্বয়ক, সেটা সেটা যে দলেরই হন না কেন, তারা কিন্তু বলেছেন যে যখন ওনারা আন্দোলন করেছেন ওনারা সম্মুখভাগে ছিলেন, এবং তখন সেটাই কাম্য ছিল। এবং তারা কিন্তু কখনো ভাবেন নাই যে নারী হিসেবে নিজেকে ভাবেন নাই, তিনি ভেবেছেন যে একটা নতুন আমি একটা স্বৈরাচার বিরোধী একটা আন্দোলনের অংশ হিসেবে আমি সবাই মিলে করেছি। তো আপনি যখন বলছেন মিছিল হয়নি, মিছিল তো হয়েছে। এই নারীরা তাহলে মিছিল ছাড়া, এই নারীরা, হাজার হাজার নারীরা পথে নেমেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তো ফলে অবশ্যই নারীরা
পথে নেমেছে এবং সেখানে কিন্তু আমরা সবাই ছিলাম। এখানে আপনি কোন বিশেষ প্রজাতির নারী নেত্রীদের দেখতে পেয়েছেন আমি ঠিক জানি না, কারণ হচ্ছে যে সেখানে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে ফিজিক্যালি আমি সেখানে ছিলাম, আমি এই সমন্বয়কদেরও তাদের ফিজিক্যালি ওখানে থাকতে দেখেছি, ফলে আমরা তো মাঠেই ছিলাম। মাঠের বাইরে আলাদা করে এখানে নতুন করে করে না, মাত্র একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে নারীরা সম্মুখভাগে ছিল, এটা হচ্ছে প্রথম ইয়ে। দ্বিতীয় হচ্ছে যে মুহূর্তে আন্দোলনে সরকার পতন হয়েছে, প্রতিটা সমন্বয় প্রতিটা যেটা আমি আগেও বলেছি, আমি স্পষ্ট করতে পারিনি বা আমরা সিলেক্টিভ হিয়ারিংও হয়েছে আমাদের, সেখানে তো সবাই বলছে যে আমাদের যে মুহূর্তে আমরা আন্দোলন করে এসেছি তখন আমাদের প্রতি সবাই প্রোটেকশনিস্ট হয়ে গেল, ওখানে যেও না এটা হবে, ওখানে করোনা এটা হবে। তো এইখানে কিন্তু ইসলামোফোবিয়ার কোনো কাহিনী নাই, ফলে এখানে জুজুবুরি আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এটা পুরুষতান্ত্রিক সমস্যা, যেখানে কারণ আমার কাছে মনে হয় উমামা এবং নাহিদ সমান যোগ্যতাপূর্ণ, বরং উমামা অনেক বেশি আর্টিকুলেট, তাহলে উমামা সেই অবস্থানটা পেল না কেন? একদম নাম ধরে বলছি, তাই না? রিদি অনেক আর্টিকুলেট, রিদি আর পাঁচটা যারা সমন্বয়ক বা যে বিভিন্ন জায়গায় বসছে অনেক বেশি এবং অন্তরা তারা অনেক বেশি আর্টিকুলেট। এবং এখানে ব্র্যাক ইউনিভার্সিটি যেমন সমন্বয়ক এরা নিজেদেরকে বলেই নাই, ভলেন্টিয়ার্স বলেছে এবং তারা সেটার সাথে যুক্ত না, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ইরেজড তো অনেক রকম হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি পুরো ইরেজড হয়ে গেছে এবং এই আন্দোলনে নারীরা পুরো ইরেজড হয়ে গেছে। এই যে ক্ষমতার ভাগাভাগি, আপনারা যে বিভিন্ন বিভিন্ন কমিশনে বিভিন্ন নারীকে বসালেন, ইভেন আমাদের বন্ধু সহযোদ্ধা, আমি তো শিক্ষক নেটওয়ার্কে স্ট্রংলি আমি সেটা এন্ডোর্স করি, সেখান থেকে নিত্রাকে এক সংস্কারে রাখলো, সিলেবাস সংস্কার কমিটিতে রাখলো এবং তাকে ট্যাগ দিয়ে সেখান থেকে বের করে আনা হলো। এবং আদিবাসীদের দেখেন, আপনি যখন করেছে আপনার সংবিধান সংস্কার একমাত্র একজন নারী আছে, তাকে আমরা চিনিও না, অথচ বছরের পর বছর কনস্টিটিউশনাল রাইট নিয়ে অসংখ্য নারী কাজ করেছে, অসংখ্য নারী ব্যারিস্টার কাজ করেছে। এটা তো ইসলামোফোবিয়ার প্রবলেম না, তাইলে আর এটা আওয়ামী লীগেরও প্রবলেম না, আমি বুঝাতে পারছি? তার মানে এটা পুরুষতান্ত্রিক একটা, আমার যে নতুন রাজনীতি আসছে সেটা ভীষণ রকম পুরুষতান্ত্রিক এবং সেখানে ইরেজারের রাজনীতি অত্যন্ত স্পষ্ট। সেটা আপনি আওয়ামী লীগ টাইনেন না এখানে। আমরা এখন এই সরকারের এই মুহূর্তে যা হচ্ছে সেটা নিয়ে বলছি এবং তথ্য উপাত্ত নিয়ে কথা বলছি। এখানে কেউ আওয়ামী লীগ, আমি কিন্তু আগুন পোড়ানো, জ্বালাও পোড়ানো, ওকে পিটাইছে এটা আওয়ামী লীগের লোক, এগুলা নিয়ে আমি কথাই বলতেছি না। আমি কিন্তু একদম নীতি নির্ধারক পর্যায়ে এবং যারা নেতৃত্ব দিয়েছে তার সেখানে কোনো নারী এখানে ক্ষমতার ভাগ পায় নাই, এটা হচ্ছে প্রাইমারি। এখানে আওয়ামী লীগ এসে কোনো বাধা দেয় নাই, ঠিক আছে? এবং আওয়ামী লীগ বাধা দিচ্ছে সেটা তো অবশ্যই, তারা তো তাদের রাজনৈতিক স্বার্থ আছে, তারা বিভিন্ন রকম কিছু করার চেষ্টা করবে, সেটা আমি জানি না। যেগুলো তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে কথা বলছি। এখানে রাজা দেবাশিস রায় সেই সংস্কার কমিটিতে ছিল, সংবিধান সংস্কার কমিটিতে, তাকে ট্যাগ করে এবং বীরত্বের গাথা হিসেবে একজন বলেছেন যে আমি তাকে ঠেকাইতে পারলাম। তাহলে তো এটা কি ধরনের ইন্ডিকেশন আমাদের তো বুঝতে হবে। আমাদের এখন পর্যন্ত নারী নেত্রীদের সাথে যখন নারী বিষয়ক উপদেষ্টা বসেছেন তখন কিন্তু শুধুমাত্র কিছু সংখ্যক নারীর সাথে বসেছেন, সেখানে কোনো ইয়াং অ্যাক্টিভিস্ট নাই, সেখানে জেন্ডার ডাইভার্স গ্রুপের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, সেখানে সবচেয়ে পুরনো বড় যে নারী সংগঠনগুলো কাজ করেছে তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। তাহলে এই যে সিলেক্টিভ এটা তো পুরুষতান্ত্রিক সমস্যা। আমি তো এটা দলীয় সমস্যা না, ফলে পুরুষতান্ত্রিক সমস্যা এবং ধর্মের যে জুজুবুরি, সেটা হচ্ছে তৃষা আমাকে বারবার এটা খোঁচানোর চেষ্টা করে তুমি ধর্ম নিয়ে কেন কথা বলছো না, কিন্তু আসলে যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই পুরো আমরা কোনো রোডম্যাপ দেখতে পাচ্ছি না এবং আমাদের ভয়ের বা শঙ্কার কারণ ধর্মের থেকে, আমি তৃষাকে বারবারই বলি যে আমার যেটা ভয়ের কারণ সেটা হচ্ছে যে রাস্তায় আমি নাই কেন, রাস্তায় আমরা সবসময় ছিলাম, রাস্তায় মহিলা পরিষদে মনে হয় 5টা এই গত 2 মাসে 3টা আলোচনা এবং সেখানে ব্যাপক লোকজন 100, 150, 200 মানুষ সেখানে এসছে এবং রাস্তায় আমরা ডেমনস্ট্রেশনে আমরা সিডো দিবসের আগে পরে এবং 18 তারিখে কোটাতে কেন নারী কোটা নাই সেটা নিয়েও আন্দোলন করেছে এবং সেখানে হচ্ছে যে যখন
ছাত্র হত্যার ইয়েতেও আমরা আন্দোলন করেছি, তারা ওখানে আন্দোলন করেছে কোর্টের সামনে, আমি ব্র্যাকের সামনে আন্দোলন করেছি। তো ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে করে আসছি। ফলে এই যে আন্দোলনের এখানে বারবার কথা বলার পরেও আমরা কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কথা শোনাতে পারছি না, এবং এখানে কিন্তু নারীর সংখ্যা দিন দিন কমছে। কোটা কোটা বাদ দেওয়া থেকে শুরু হয়েছে নারী কোটা, এবং তারপরে হচ্ছে প্রতিটা প্রতিটা পর্ষদে নামে মাত্র টোকেন নারীরা আছে, এখানে কোনো রকম। এবং সবচেয়ে বড় কথা, নারী নীতি কি এই সরকারের, সেটার কোনো রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমার কাছে ধর্মের সংখ্যা যেমন, আমার এর থেকেও বড় সংখ্যা হচ্ছে এই জায়গাটায়। এবং আওয়ামী লীগ কোনোভাবেই নারীকে রক্ষা করতে আসে না। এটা তো আমরা যারা আন্দোলন করেছি আমরা খুব ভালো মতো জানি, কারণ তাহলে তো সিডোর যে রিজার্ভেশন ছিল সেটাই উঠে যেত, তাহলে তো আমার ইউনিফর্ম ফ্যামিলি কোডই চালু হয়ে যেত। অবশ্যই সেটা করে নাই, কেউ বলতেছে না। কারো সাধারণ স্বাভাবিক বুদ্ধিতে থাকা কোনো নারী আন্দোলনে বা অ্যাক্টিভিস্ট মনে করে না আওয়ামী লীগ বা বিএনপি কেউ নারীর জন্য কোনো কাজ করছে, এবং এই কারণে আমাদের যুদ্ধগুলা করতে হচ্ছে। এবং এরপরে যে যারা আসছেন তারাও রোডম্যাপ দিচ্ছে না, তাদেরকেও আমাদের সারাক্ষণ প্রশ্নবিদ্ধ করতে হবে, প্রশ্নগুলো করে যেতে হবে। ফলে আমি প্রথমে যেটা বলছি আমি সেটা বলেই শেষ করবো, এবং আমি এর থেকে আর 1 সেকেন্ডও সময় নিব না তৃষিয়া। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে খুব বড় যে সমস্যা, সেটা হচ্ছে যে নারীকে ব্যবহার করে এবং তাকে পাত থেকে ফেলে দেওয়া, এই আমরা উচ্ছিষ্ট হয়ে কতদিন থাকবো, এবং আমরা কি আন্দোলনের নতুন রাজনীতি আমরা কিভাবে গুছাবো, সেটা আসলে আপনাদের ঠিক করার বিষয়। কারণ খুশি এখনো সচল আছেন, থ্যাঙ্কফুল, আমরা থ্যাঙ্কফুল, আমাদের মা খালারা এখনো যুদ্ধ করে যাচ্ছেন, সেটা আমরা থ্যাঙ্কফুল। কিন্তু জেনজিদেরও নিজেদের যারা এটা এখন আপনাদের সময়। আমিও কিন্তু বুড়া, আমার বয়সও 47। ফলে আপনাদের ঠিক করার বিষয় আছে যে আপনার রোড ম্যাপটা কোথায় যেতে চান। কেউ নাই কেন, আপনি কেন এখানে নাই, বা আপনার বন্ধুরা কি করছে, সেই প্রশ্নটা মনে হয় করা আরো বেশি যৌক্তিক। কারণ আমরা যারা কাজ করার তারা করে যাচ্ছি। আমাদের এই যুদ্ধটা কিন্তু আমাদের না, এই যুদ্ধটা আপনাদের। আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আগামী প্রজন্মে যারা এই যুদ্ধগুলো করছেন, আপনারা ঠিক করেন যে আপনারা কোন ইস্যুগুলা নিয়ে আপনারা যুদ্ধটা করতে চান। ধন্যবাদ। থ্যাংক ইউ শ্রুতি। আমি খুশি আপার কাছে যাওয়ার আগে আপনার বক্তব্যের মূল যে অংশটা আমি দিতে চাচ্ছি সামারাইজ করতে চেষ্টা করি। যে আমরা কেউ হয়তো বা রাজনৈতিক দলের প্রসঙ্গ আনছি, আজকে আমি ডেকে এনেছি সেকুলারিজম, ধর্ম, এগুলো নিয়ে কথা বলতে, কারণ বারবার এই প্রসঙ্গগুলো কিন্তু আমাদের কানে আসছে। এবং আপনার লাস্ট বক্তব্য থেকে আমি যেটা বলতে বুঝতে পেরেছি বলে আমার মনে হলো যে মূল সমস্যা আসলে পেট্রিয়ার্কি। এই পেট্রিয়ার্কি কখনো ধর্মকে ব্যবহার করছে, কখনো আওয়ামী লীগকে ব্যবহার করছে। আওয়ামী লীগের আগে আগে যে রাজনৈতিক দল ছিল বিএনপি, তাদেরকেও ব্যবহার করেছে। এরশাদের আমলে তাদেরকেও ব্যবহার করেছে। পিতৃতন্ত্র বিভিন্নভাবে ক্ষমতা বিভিন্ন রূপ নিয়ে এসেছে। এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও আমরা পিতৃতান্ত্রিক আধিপত্য দেখতে পাচ্ছি, কারণ ওখানে পরিবর্তনের জন্য কোনো ধরনের ইন্টারভেনশন কেউ আনছে না। এবং ওই ইন্টারভেনশন কিভাবে আনা যায়, এটাই আসলে আমাদের মূল প্রশ্ন। তো কাজেই যারা হিজাব নিয়ে বিতর্ক করছেন বা ধর্মের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলছেন, অবশ্যই এগুলো জরুরি প্রশ্ন, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে আমাদের সমস্যা শেকড়ে হচ্ছে পিতৃতন্ত্র। এই পিতৃতন্ত্রকে ভাঙার চেষ্টা যেন আমরা জারি রাখি। তো আমরা অনেক সময় আসলে নিয়ে ফেলেছি, খুব দ্রুত শেষ করতে চাইবো। খুশি আপা, আপনার কাছে যাব। আপনি কি বলবেন আমাদের যারা শুনছেন বা আগামীতেও যারা শুনবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, দেশের ভিতরে কিংবা দেশের বাইরে যারা এগুলো নিয়ে চিন্তা করছেন বা আতঙ্কিত আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই দেশের ভেতরেও যেটা প্রয়োজন, দেশের বাইরেও প্রয়োজন। এই পুরো আলোচনাটা মনে হয় খুবই প্রয়োজন ছিল, এবং ধন্যবাদ। তো যেটা হচ্ছে যে আমি প্রথমেই বলি যে কোনো রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় আসে, কেন আমি সমাজ কাঠামোটা একেবারে অটুট রাখছি। আমার চিন্তার জগৎ আর অবস্থানটা পিতৃতন্ত্র, শ্রেণী এবং মেজরিটেরিয়ানিজম, আমার যে সংখ্যাগরিষ্ঠবাদ, এই জিনিসটা অটুট রেখে যে আমি চাপিয়ে দিব যেটা এই হলো এই চিন্তা, এটা অটুট রেখে তুমি কোনো পরিবর্তন আনবে না। যেটা মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে খুবই সেকুলার, আওয়ামী লীগ কোনোদিন সেকুলার ছিল না। কনস্টিটিউশনে লেখা ছিল সেকুলার, কিন্তু কাজকর্মে কতটুকু সেকুলার ছিল না, এখনো না, তখনও ছিল না।
এখন তারা ব্যবহার করছে বাইরে কিছু সাপোর্ট পাওয়ার জন্য, যে বলতে যে জুজু দেখাচ্ছে যে নারীদের এই অবস্থা হচ্ছে বা এরকম হচ্ছে, বা সংখ্যালঘুদের এই অবস্থা হচ্ছে, সেগুলো বলছে। কিন্তু মডেল মসজিদে এত টাকা ঢালা, তারপরে হেফাজতের সাথে এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথে, কেন তারা ক্ষমতা থাকতে চাওয়ার জন্য পুরো জামাতের আর শিবিরের লোকদেরকে তাদের নিয়ে আসছে তাদের ভেতরে এবং তাদেরকে পোস্ট দিয়েছে। তো তারা কম্প্রোমাইজ সবসময় করেছে, কিন্তু তারা যাদের বিরুদ্ধে, নারীবাদীর বিরুদ্ধে সবসময় ছিল, তারা কোনোদিন নারীবাদীর সাথে কম্প্রোমাইজ করতে চায়নি। তারা ভয় পেত নারীবাদীদের সাথে কম্প্রোমাইজ করতে, তারা ভয় পেত যারা সমাজতান্ত্রিক মানসিকতা বা শ্রেণী বিন্যাসের ব্যাপারে তারা যেখানে যারা ভালো পজিশনে, আর সবচেয়ে বেশি ভয় পেত যে একদম ভয় এখনো যারা পাচ্ছে সেটা হচ্ছে ধর্মর ব্যাপারে, যারা বিশেষ করে একটা সেকুলার স্ট্যান্ড নিতে চাচ্ছে, তারা একদম চাচ্ছে না। এখন যে প্রশ্নগুলো করা হচ্ছে যে ইসলামের ব্যাপারে, আমার এখানে আরো অনেক ধর্ম আছে বাংলাদেশে, সংখ্যায় কম, কিন্তু তাদেরও তো একটা রাইট আছে তাদের নিজেদের বিশ্বাসকে প্রকাশ করার এবং পালন করার। তাদেরকে আমি ভুলে গেলে ওরা প্রান্তেই থেকে যাবে। এখানে যারা বিশ্বাস করে না, নাস্তিক বলবো নিজেকে, সেটা কয়জন বলতে পারবে বাংলাদেশে? নারী তো দূরের কথা, পুরুষও বলতে পারবে কিনা বর্তমান সিচুয়েশনে? এই স্পেসটা আছে কিনা, এই জায়গাটা আছে কিনা? আমি যদি সবাইকে আনতে চাচ্ছি আমার সাথে, ওই জায়গাটা সৃষ্টি করতে চাচ্ছি, তাহলে আমার চিন্তার জায়গাটা একেবারে পরিষ্কার করতে হবে। তো আমি যেটা বললাম যে প্রত্যেকটা সরকার যে আসছে, মানে হিল্লা বিয়ে, গ্রামে কি হচ্ছে, ফতোয়া, এগুলা, হ্যাঁ হয়তো কোর্টের থেকে অর্ডার পেয়ে আমরা রিট পিটিশন করে আমরা এটাকে ব্যান করে দিয়েছি, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য কোনো দিন কোনো সরকারি কোনো ভূমিকা নেয়নি। তো মনে হয় আমাদের, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আমি একদম এগ্রি করি যে রোড ম্যাপ কোনো, বর্তমানে আমি রোড ম্যাপটা দেখছি না, কি করতে চাচ্ছে, কোথায় যেতে চাচ্ছে, কোন জায়গায় যেতে চাচ্ছে, কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছে। অনেকে মনে করে আমাদেরকে সময় দাও, সময় তো দেবো, কিন্তু তুমি কোথায় নিয়ে যেতে চাচ্ছ, জবাবদিহিতা কার কাছে আছে, সেটা প্রশ্ন তোলার আমাদের অবশ্যই দরকার, বারবার দরকার। যারা বাংলাদেশের বাইরে আছে তারাও প্রশ্ন তুলবে, যারা বাংলাদেশের ভেতরে আছে তারাও প্রশ্ন তুলবে, এবং আমাদের এই প্রশ্ন তুলে একটা জায়গায় যেতে হবে যেখানে আমরা পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, পুরুষতান্ত্রিক মানসিকতা, এই সবটাকে আমি যেন সম্পূর্ণভাবে আমি ভেঙে ফেলতে পারি। এটার জন্য আমাদের কি পদক্ষেপ, কিভাবে কাজ করব, কাদের সাথে কাজ করব, অ্যালাইস কারা হবে, কিভাবে করতে হবে। আর আমাকে, তার মানে শুধু খালি আন্দোলন মিছিল ইজ নট, এটা একটা ম্যানিফেস্টেশন মাত্র, সেটা সব না, এটার বাহিরেও অনেক কাজগুলো আছে যেটা করা। তো আমার যেটা হচ্ছে যে আমাদের যারা আমরা নারীবাদী, আমাদেরকে কিন্তু খুবই উদার থাকতে হবে। এবং আমার মনে হয় যে একটা হলো যে ইতিহাস ভুলে যাওয়া যায় না। আমি অনেকে, আমার মনে আছে একটা ব্রিটিশ হাই কমিশনার ছিল যে বাঙালি ইসের বংশ, কি নাম ছিল, কি চৌধুরী জানি নাম ছিল, বাংলাদেশে। তো সে বলছে বাংলাদেশে বড় সমস্যা হলো যে সবাই খালি রিয়ার ভিউ মিররের পিছনে দেখে, সামনের দিকে দেখে না। তো আমি বললাম যে পিছনটা মুছে গেলে সামনের দিকে এগোতে পারবে না, বিকজ ইউ কিপ ফলোইং ইন দ্য সেম ট্র্যাক, সেম সার্কেল, আর তুমি একই ঘুরপাক খেতে থাকবে। ইতিহাস আমাদের সবাইকে শিখতে হবে, বুঝতে হবে। আমি এখানে কোনো জেনারেশন করতে চাচ্ছি না, যে যতদিন বেঁচে আছে সে ততদিন যে বিশ্বাস করে সেটার কাজ করবে, কিন্তু আমি অভিজ্ঞতা কিছু নিব, ইতিহাস জানবো, আর আমি কোথায় যেতে চাচ্ছি এটা আমাকে জানতে হবে। তো এখন ইয়াং যারা আসছে, হ্যাঁ ইয়াং, অবশ্যই তাদের অনেক এনার্জি আছে, নিউ আইডিয়াজ আছে, নতুন নতুন আইডিয়াজ আছে, চিন্তাধারা আছে, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে আমাকে সবাইকে নিয়ে
আমার দ্বার আর মনটা খুলতে হবে। খালি আমার মতো যারা, তার সাথেই আমি লিঙ্কেজটা করব, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কেন আমি তখনই এক্সক্লুশন শুরু করে দেব, সৃষ্টি করব। আমি যদি শুধু আমার সাথে যে মিলছে তারটাই যদি আমি খালি আমার সাথে আমি লিঙ্কেজ করি, নেটওয়ার্ক করি, চিন্তা করি, তাহলে আমি কিন্তু একদম বাদ দিয়ে দিচ্ছি, এক্সক্লুড করে ফেলছি একটা হোল অনেকদেরকে। তো এই জিনিসগুলো আমার মনে হয়, আমি খালি এটাই বলবো যে আলোচনা চালিয়ে যেতে হবে, আর মনটাকে উদার করতে হবে, আর সবাইকে শিখতে হবে। আমি মনে হয় শেখার কোনো শেষ হয় না, আর শেষ বয়সও নাই। প্রত্যেকবার আমি যখন পড়ি, যখন আমি আলোচনা করি, আমি গ্রামে গিয়ে বসি, এই ধরনের সেশনসে বসি, প্রত্যেকটাতে আমার কিন্তু কিছু না কিছু একটা টেক অ্যাওয়ে থাকে। সেটা আমি আবার প্রসেস করি, আর সার্বিক চিত্রের সাথে আমি মিলাই দেখি। তারপরে আমি এটা থেকে আমি বুঝি যে আমি কোন দিকে কোথায় এগোবো আর কি করবো। এই বিষয় এটা নিয়েই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে সবার সাথে, সব ধরনের সব চিন্তার সাথে, কিন্তু যে চিন্তারই থাকুক না কেন, তার মনটাকে একটু, দ্বারটাকে খোলা রাখতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এন ওপেন মাইন্ড। ওপেন মাইন্ড ছাড়া আমরা ওই ওই ফ্র্যাগমেন্টেড হয়ে থাকবো সবসময়। ফ্র্যাগমেন্টেড হয়ে থাকবে কিন্তু প্রবলেম। আর আমার মনে হয়, আশা করি আমরা সবাই মিলে কিন্তু এখনো প্রশ্ন আমাদের তুলতে হবে। আসলে আমাদের সবাইকে নিজেদের মধ্যে আলোচনা করছি, বাট আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, যেহেতু ওনারা আছেন, ওনাদের কাছে প্রশ্ন তুলতে হবে, প্রশ্নর উত্তরও চাইতে লাগবে। সে উত্তর আমার চাওয়ার অধিকার আছে দেশের নাগরিক হিসেবে। ঠিক আছে। থ্যাংক ইউ আপা। আমি আপনার কথা থেকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট উপসংহারে বলার মতো পেয়ে গেছি। তার আগে একটুখানি নিপুণ আপুর প্রশ্ন শুনে আসি। আপু হাত তুলেছে, এরপরে শেষ করে দেবো, আর বেশিক্ষণ ধরে রাখবো না। আচ্ছা, আমি খুব দ্রুত, প্রশ্ন ঠিক না, আমার জাস্ট অ্যাকচুয়ালি জাস্ট কিছু অবজারভেশন ছিল। তো আজকের আলোচনা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম, এবং শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা মনে হয় সামনেও এরকম লোকাল গ্লোবাল কনভারসেশন গুলো একসাথে হোস্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা হয়তো বা একদম চোখের সামনে দেখছি না, বা যে প্রায়োরিটি গুলো হয়তো এই মোমেন্টে আমার প্রায়োরিটি না, সেগুলো কিভাবে কনসিডার করে অর্গানাইজ করা যায়, সেই জিনিসগুলো আমরা হয়তো আরো ভালো করে বুঝতে পারবো। যেমন মৌলবাদের কথাটা এখানে বারবার এসেছে। আমি নিজে পার্সোনালি আমার যেটা মনে হয় যে আমেরিকায় বসে জয় যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে কোলাবোরেট করছে, অথবা ইন্ডিয়া ফর আ লং টাইম আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গিয়েছে, এবং এখনো তারা বিভিন্নভাবে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবং ইন্ডিয়ান নিউজ পেপার যদিগুলো পড়েন, বাংলাদেশে মূল্যবাদের অবস্থা খারাপ। তো ইন্ডিয়ান নিউজ পেপার গুলো পড়লে মনে হবে যে মানে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নাই, এখানে কোনো অ্যাক্টিভিজম নাই, ইন্ডিয়া নিজেই তো মানে আপনাদের মতো। জি, ইন্ডিয়া নিজেই তো একটা বিশাল মৌলবাদ দেশ। এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং, রাইট? মানে বাংলাদেশের ভিতরেও এত অসাধারণ গ্রাসরুটস অর্গানাইজিং হচ্ছে এগেনস্ট হচ্ছে এই মেজরিটারিয়ান রিলিজিয়াস থট, কিন্তু ইন্ডিয়ান নিউজ পেপার পড়লে কিন্তু আপনার মনে হবে যে বাংলাদেশে সিম্পলি আন্দোলন বলতে কিচ্ছু নাই। তো আমার মনে হয় যে এখানে এই কানেকশন গুলো বোধহয় আমরা যদি ড্র করতে পারি, আরো প্রোডাক্টিভলি কাজ করা সম্ভব হবে। কারণ ইউএসএ তে যে ন্যারেটিভটা সার্কুলেট হচ্ছে, যে ন্যারেটিভটা হয়তো আমরা যারা বাইরে আছে আমাদেরকে এফেক্ট করছে, সেই একই ন্যারেটিভ কিন্তু ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক আজকে হয় ডিপ্লোম্যাসি, না হলে কালকে ফান্ডিং পলিটিক্স, এবং নানাভাবে এটা বাংলাদেশকে এফেক্ট করবে। এবং বাংলাদেশের মতো দেশের সমস্যা তো এটাই যে তারা বিভিন্ন গ্লোবাল পাওয়ার গুলো তাদেরকে দাবার ঘুঁটি হিসেবে ইউজ করছে, রাইট? এটা আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, চায়না, তারা ক্যাপিটালিজম ছাড়া কিছুই বুঝে না। বা দেখা যাক সামনে তাদের রোল কি হয়। আর 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যাকচুয়ালি এই প্রশ্নে আমি খুশি আপার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আমাদের সময় নাই, যে তৃষার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তৃষা এক পর্যায়ে বলছিল যে বাংলাদেশে সেকুলারিজমের কথা আনলেই মানুষ একেবারে ভয় পেয়ে যায়, আর ভাবে যে সেকুলারিজম আনলে বোধহয় কেউ ধর্ম চর্চা করতে পারবে না। আমার যেটা মনে হয় যে আমরা যদি সেকুলারিজমের হিস্ট্রিটা দেখি, এবং স্পেসিফিক্যালি টার্মটার কনসেপ্টটা বাংলাদেশে ছিল, কিন্তু এক্সাক্ট টার্মের কথা যদি বলি, এটা কিন্তু বাইরে পপুলার হয়েছে খুশি আপা যেটা বলছিলেন, যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার জন্য। এবং ইন্টারেস্টিংলি কোন ধর্ম, সেকুলারিজমের উদ্ভব হয়েছে কিন্তু ক্রিশ্চিয়ানিটির ফান্ডামেন্টালিজম, সেটাকে হচ্ছে গিয়ে প্রতিবাদ করার জন্য। এবং ক্রিশ্চিয়ানিটির ভেতরে যে নানা ধরনের, এবং শুধু ধর্মের ব্যাপার না, ধর্মকে যারা ইমপ্লিমেন্ট করেছে, ক্রিশ্চিয়ানিটির নামে দিনের পর দিন নারীকে শোষণ করা হয়েছে, সেটার প্রতিবাদ করতে গিয়ে
কিন্তু সেকুলারিজমের উদ্ভব। এবং তারপরে গ্লোবাল পলিটিক্সের অনেক চেঞ্জ, এবং এখানে আপনাদেরই কেউ একজন মেনশন করলেন, খুশি পায় বোধ হয়, হ্যাঁ, যে যখন আমাদের সোশ্যালিজমের এগেন্স্টে ফাইট শেষ হয়ে গেল তখন আমাদের নতুন শত্রু দরকার হলো, এবং তখন ইন্টারেস্টিংলি সেকুলারিজমের ফোকাসটা ক্রিশ্চিয়ানিটি থেকে হয়ে গেল ইসলাম। এবং এটার নামে আমরা দেখেছি যে ফ্রান্সে হিজাব ব্যান করা থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক ভয়ঙ্কর কাজ হয়েছে, যেমন ইভেন প্যালেস্টাইনেও এখন জেনোসাইড অনেক সাপোর্ট করা হচ্ছে, যেখানে অনেকে বলছে যে হামাসের মতো ফান্ডামেন্টালিস্ট গ্রুপকে দমন করতে হবে। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আম, এই যে সেকুলারিজম, আমি এটা ফরে বা এগেনস্ট না, আমার যেটা মনে হয় এটা খুব লোডেড একটা টার্ম, কারণ এটা খুব বিশাল বড় একটা হিস্টোরিক্যাল ব্যাগেজ আছে ইন ডিফারেন্ট প্লেসেস। আমাদের ক্ষেত্রে এখানে আপনারা যারা বলছিলেন যে মাইনরিটাইজ কমিউনিটির সাথে আন্দোলন তৈরি মাইনরিটাইজ কমিউনিটির অভিজ্ঞতাকে সাথে নিয়ে একটা প্লুরালিস্টিক সমাজ তৈরি করতে গেলে, এটা কিন্তু আমরা অনেক দিন থেকেই কাজ করছি। মাওয়া লালনের কথা বলেছে, এটা কিন্তু ফরেন কোনো কনসেপ্ট না। তো এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কি সেকুলারিজমের টুলই লাগবে, না আমাদের নিজেদেরও লোকাল কনসেপ্ট, লোকাল টুল আছে, যেটা শুনলে তৃষিয়া যেটা বললো যে মানুষের গা ক্রিসমাস হচ্ছে, ওরে বাবারে সেকুলারিজম আসলে আর ধর্ম শেষ হয়ে যাবে, মানে এই বাইনারিটা বাইরে গিয়ে আমাদের কাজ করার স্কোপ আছে কিনা। আর লাস্টে যেটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে আমি শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা নারী আন্দোলন কি বাংলাদেশে কাজ করছে নাকি করছে না, এখানে খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট এসেছে। আমার নিজের যেটা প্রশ্ন, এবং এটা নিয়ে আমরা হয়তো আরেকটা এপিসোড করতে পারবো, এটা নিয়ে আজকে কথা বলতে হবে না, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমরা যখন এটা নিয়ে কথা বলছি, আমরা হয়তো বা বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্ট গ্রাসরুটস ফেমিনিস্ট অর্গানাইজিং, সেটার সাথে বাংলাদেশের এনজিওআইস এবং কর্পোরেটাইজ ফেমিনিজমকে আমরা মনে হয় গুলিয়ে ফেলছি। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে আমি ঢাকা ইউনিভার্সিটি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ এর স্টুডেন্ট। আমার কিন্তু বন্ধু বান্ধব বেশিরভাগ, 90% অফ দেম হচ্ছে বিভিন্ন এনজিওতে আছেন এবং আইএনজিওতে আছে, এবং আমি নিজে পার্সোনালি জানি যখন বাংলাদেশে আপরাইজিং হচ্ছিল, স্পেসিফিক্যালি বিভিন্ন আইএনজিও থেকে ইনক্লুডিং ইউনাইটেড নেশন, সবার কাছে রিটেন স্টেটমেন্ট গেছে, খবরদার কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট ফেসবুকে দিবা না, কোথাও কোনো অর্গানাইজেশনে যাবা না এবং কিচ্ছু করবা না। সো এখানে হয়তো আমাদের প্রশ্নগুলো আসছে নারীবাদীরা কই, নারীবাদীরা কই। আমার মনে হয় এখানে বোধহয় আমাদের, আপনারা যেটা বলছিলেন গ্রাসরুটস পলিটিক্যাল অর্গানাইজিং এ খুশিয়া পাত্রিশিয়া শিউতি এবং মাওয়া হচ্ছে আমেরিকায়, আমি জানি তুমি অনেক কাজ করো, সবাই ইনভলভড আছে। এবং প্রফেশনালাইজ ফেমিনিজম, এনজিওয়াইজ ফেমিনিজম, কর্পোরেটাইজ ফেমিনিজম, যেখানে নারী দিবসে আমাদেরকে হচ্ছে রুবানা হককে ডেকে দেখাতে হয় যে ফেমিনিজম কত শক্তিশালী, ওই ফেমিনিজমকে আমার মনে হয় গুলিয়ে ফেলার কারণে আমাদের মধ্যে অনেক টেনশন তৈরি হচ্ছে, অনেক ডাউটের তৈরি হচ্ছে, এবং সেখানে হয়তোবা আমাদের ফেমিনিস্ট মুভমেন্ট এবং ফেমিনিস্ট অর্গানাইজিং এরই বোধহয় সোল সার্চিং এর কিছু স্কোপ আছে, যে ফান্ডিং পলিটিক্সকে আমরা কিভাবে ডিল করছি, এটা আমাদেরকে কিভাবে হয়তোবা, যে চমৎকার অর্গানাইজিং এক্সাম্পল গুলো বলছিলেন সেগুলো বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। স্মৃতি আপু, খুশি আপা, তৃষিয়া, তোমাদের থেকে ভালো কেউ জানে না। আমি বাইরের মানুষ, আমি অবজার্ভ করি, আমি আই ডোন্ট মানে লিভ থ্রু ইট, রাইট? এটা আপনাদের লিভড এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আমরা এগুলো নিয়ে আমরা সামনের কোন এপিসোডে আবার আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ এই প্রসঙ্গগুলো তোলার জন্য, ধন্যবাদ। যদি কারো কোনো দ্বিমত না থাকে, আমি আসলে পরের কোনো পর্বের জন্য এই আলোচনাগুলো রাখতে চাইবো। আর আজকের আলোচনায় আমি বলবো যে খুশি আপার কথা ধরেই বলবো যে যেহেতু আমরা সেকুলারিজম, ধর্ম, নারীবাদ অনেক কিছু নিয়ে চললাম, এবং যেহেতু আমার কাজের একটা বড় অংশ হচ্ছে ভবিষ্যৎ এবং ইনক্লুসিভিটি, তো প্রথম কথা, অতীত জানাটা খুব জরুরি, যেটা খুশি আপা বলেছেন, যে যদি আমরা অতীতের গল্পগুলো না জানি, ইতিহাস যদি না জানি, অতীতের ভুলগুলো বা সঠিক পদক্ষেপগুলো না জানি, তাহলে নতুন ভবিষ্যৎ তৈরি করাটা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা যেটা খুশি আপা বলেছেন, যে আমাদের মন বড় করতে হবে। যখন আমরা ইনক্লুসিভিটির কথা বলি, শুধু নিজের মধ্যে থাকলে চলবে না। আজকে যারা ভাবছেন যে আরো আরো মুসলমান পুরুষদেরকে আলোচনায় আনলেই ইনক্লুসিভিটি হবে, বাস্তবতার মোটেও তা না। আমার ইনক্লুসিভিটি হচ্ছে সেটা যেখানে যে মানুষটার কণ্ঠ সব থেকে কম শোনা যেত, যে মানুষটা সব থেকে ক্ষমতাহীন, বা যে জনগোষ্ঠী সব থেকে সংখ্যায় ছোট, তাদের কথা সবার আগে শোনা এবং তাদের আলোচনার টেবিলে জায়গা করে দেওয়া, বেশি বেশি করে জায়গা করে দেওয়াটা ইনক্লুসিভিটির জন্য ভীষণ জরুরি। এবং তার জন্য খুশি আপা যেটা বললেন, যে মন বড় করাটা ভীষণ দরকার। আত্মকেন্দ্রিক হলে আসলে ইনক্লুসিভ ভবিষ্যৎ সম্ভব না। তো অন দ্যাট নোট, আজকে আমি এই আলোচনাটা এখানে শেষ করতে চাচ্ছি। যারা প্রশ্ন করতে চেয়েছেন, আরো কথা বলতে চেয়েছেন, আমি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ খুবই ভারী আলোচনা আজকে হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ ভারী আলোচনা হয়েছে। যারা আজকে যোগ দিতে পারেননি, তারা পরবর্তীতে আমাদের রেকর্ডেড আলোচনাটা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে,
এবং আমাদের ওয়েবসাইটেও লিখিত আকারেও আপনারা দেখতে পাবেন। তো আগামী মাসের আলোচনা পর্যন্ত আশা করি এই আলোচনাটা আমরা আরেকটুখানি এগিয়ে নিতে পারবো, আরেকটু চিন্তার ঝড় তুলতে পারবো। আর আগামী মাসে তো আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ সবাই ভালো তৃষিয়া, থাকবেন। নিপুণ এবং নোভা, থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ। সবাইকে। এবং Thank মাওয়া you. এবং খুশি আপা, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আর অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা, আবার একসাথে হব। আবার একসাথে হব। শুভরাত্রি। বাই বাই।